নিলয় চুপচাপ বসে ওর নিজের বাবার কথা ভাবছে। ভাবছে মা নামের খারাপ একজন মহিলার কথা, যে কিনা নিলয়ের। স্যার রুমে প্রবেশ করলেন, হাতে একটি কাগজ, হয়তো সেটা রেজাল্ট কার্ড। উনি চেয়ারে বসে সামনে তাকাতেই দেখে নিলয় মাথা নিচু করে বসে আছে। নিলয়কে একদিন ক্লাসে না দেখে উনি প্রশ্ন করলেন, তুমি কতদিন ক্লাসে আসলে না যে? একটু অসুস্থ ছিলাম। ওকে, কাল এক্সাম হয়ে গেছে, তার রেজাল্ট আজকে দিচ্ছি। ওকে স্যার। এই সাপ্তাহিক এক্সামে প্রথম কে হয়েছে কেউ কি জানো? মানে বলো তো কে হতে পারে? আমি জানি স্যার, আর সে হলো নেহা। না, প্রথম হয়েছে নিলয় হাসান, আর দ্বিতীয় হয়েছে নেহা। সবাই ঘুরে অবাক দৃষ্টিতে নিলয়ের দিকে তাকালো। নিলয় নিজের মতো করে বসে আছে। নেহা আরো অবাক হয়ে তাকিয়ে আছে নিলয়ের দিকে। সবাই কখনো ভাবেনি এমনটা হবে। সবাই জানে নেহার থেকে প্রথম কেউ হবে না, কিন্তু আজ যেন সব ভিন্ন। স্যার বলল। কংগ্রেস নিলয়। নিলয় বসা থেকে উঠে দাঁড়িয়ে একটু মুচকি হাসলো। সবাই যখন বাহ বাহ দিচ্ছিল, তখন নেহা তাকিয়ে আছে নিলয়ের দিকে। নিলয়ের কাছে ব্যাপারটা অসহ্য লাগছে খুব। ছেলেরা কিছু বললেই দোষ, আর মেয়েরা যে তাকিয়ে থাকে টিজ করে, তখন সেটা না। কি আজব নীতি। স্যার নিলয়কে প্রশ্ন করলো। নিলয়, তুমি নিশ্চয়ই সারাত পড়েছো। হুম। আচ্ছা, তোমার বাবা কি করেন? বেঁচে নেই স্যার। ও সরি, তোমার আম্মু কি করেন? মা নামের কথা শুনে নিলয়ের মাথায় রাগ উঠে গেল। বহু কষ্টে নিজেকে সামলিয়ে চুপ করে থাকলো ও। পৃথিবীতে নিলয়ের সবচাইতে ঘৃণিত শব্দ হলো মা বা নারী। সে মাকে সহ্য করতে পারে না। হাতের আঙুলগুলো সে মুষ্টিবদ্ধ করতে নিল। বেঞ্চে আস্তে আস্তে ঘুষে দিতে থাকে। স্যার আবার জিজ্ঞাসা করলো। কি হলো বলো। বেঁচে নেই। তোমার আব্বু আম্মু দুজনেই বেঁচে নেই? সো স্যাড। সরি নিলয়, সো স্যাড। সরি নিলয়, বাট তোমার পড়াশোনার খরচ কে চালায় তাহলে? আর ওনারা কিভাবে মারা গেলেন? স্যারের প্রশ্ন শুনে নিলয় স্যারের দিকে রাগী চোখে তাকায়, কারণ নিলয় কখনো তার রহস্য বলতে চায় না। আর স্যার বারবার একই রকম প্রশ্ন করছে। তারপর নিলয় স্যারের মুখের দিকে তাকালো। স্যারের মুখটা দেখে কেমন যেন মায়া হলো ওর। এসব প্রশ্ন নিলয়কে এ যাবৎ যারাই করেছে তাদেরকে রাগের বশে মেরে ফেলেছে নিলয়, কিন্তু আজ নিজেকে সামলাতে হচ্ছে তার। তবে সে কিভাবে বলবে স্যারকে? নিলয় তার পড়াশোনার খরচ নিজেই মাস্তানি করে চালায়। কিভাবে বলবে সে? নিলয় নিজেই তার সৎ মাকে মেরে ফেলেছে নিজের হাতে। কিভাবে বলবে নিলয়ের সৎ মায়ের হাতে তার নিজের বাবা খুন হয়? তাই এসব প্রশ্ন যারা জানতে চায় তাদেরকে নিলয় মেরে ফেলে, কারণ এই প্রশ্নের কোনো উত্তর নিলয়ের কাছে নেই। নিলয় কিছুটা মন খারাপের প্রতিচ্ছবি নিজের মুখে এনে বলল। রোড অ্যাক্সিডেন্ট করে দুজনেই মারা যায়। সরি নিলয়, যাই হোক তুমি ভালো করে পড়াশোনা করো। পড়ার খরচ চালাতে সমস্যা হলে আমাকে বলতে পারো। নিলয় স্যারের কথা শুনে মনে মনে হেসে উঠল। নিলয়ের কাছে সত্যিই হাস্যকর কথাটি। নিলয়ের যা টাকা আছে তাতে এ ভার্সিটির সবাইকে চালাতে পারবে। নিলয়ের কোনো টাকার প্রয়োজন নেই। ক্লাস শেষ করে বাইরে বের হলো সবাই। নিলয় দূরে বসে আছে। রকি হেঁটে যাচ্ছে। নেহা দৌড়ে রকির কাছে আসলো। রকি প্রশ্ন করার আগেই নেহা বলল। আচ্ছা রকি, তোমাদেরকে রিফাতের লোকেরা তুলে নিয়ে যায়, এরপর তোমরা ভার্সিটিতে ফিরে আসলে, কিন্তু তারপরেই রিফাতের লোকেরা আর এলো না। তারা কোথায়? সোহাগ, নোমান, ফারাবি, জাহিদ, এরা সবাই কোথায়? এদেরকে কেন দেখতে পাওয়া যাচ্ছে না? আসলে একটা সত্য কথা বলবো তোমাকে, কাউকে বলবে না তো? না বলো, কাউকে বলবো না। আমাদেরকে যখন ওরা আমাদেরকে যখন ওরা তুলে নিয়ে যায় মারার জন্য, মারবে ঠিকই এমন সময় কালো কোট পরে মাথা লম্বা টুপি ঝুলিয়ে আসে সেখান থেকে রিফাতের দুজন লোক, নোমান আর জাহিদকে মেরে ফেলে। মানে কে উনি, আর ওদেরকে কেন মারবে? লোকটা রিফাতের লোকদের মারার পর বলে নিলয় নাকি ওর একদিন অজান্তেই জীবন বাঁচিয়েছিল। নিলয় জানতো না লোকটা কি করত, তবুও একদিন নাকি রাস্তায় জীবন বাঁচিয়েছিল। আমি নিলয়ের উপর সবসময় লোকটা নজর রাখতো উপকার করার জন্য। লোকটা আসলে মাস্তান দলের নেতা, নিলয়ের জীবনে বাঁচিয়েছে উপকার করে। রিফাতকে বলে নিলয়কে যেন কেউ আর বিরক্ত না করে, তাই রিফাত বা ওর লোক ক্যাম্পাসে আসে না। ও, সেজন্যই বলি ওদেরকে কেন খুঁজে পাচ্ছি না। আসি, আমার এখন কাজ আছে।
রকি তাড়াতাড়ি নিলয়ের কাছে যায়, নিলয়কে সব কিছু খুলে বলল। নিলয় মুচকি আসে, রকিকে ইশারায় সেখান থেকে চলে যেতে বলল। কিছু সময় পর নেহা এসে নিলয়ের সামনে দাঁড়ালো। নিলয় ওর সৎ মায়ের সাথে ঘটনার জন্য মেয়েদেরকে ওর সহ্য হয় না, মনে হয় সবাই যেন তার সৎ মায়ের মতোই, তাই তাদেরকে এড়িয়ে চলে। সরি নিলয়, কারণ? আসলে ওই দিন তোমাকে অপমান করার জন্য। ওকে বাই। নিলয় আর কিছু না বলে সেখান থেকে চলে আসে। নেহা পেছন থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিলয়ের চলে যাওয়া দেখছে। পৃথিবীর সব মেয়েরা একই রকম কিনা নিলয় তা জানে না, তবে মেয়েদের দেখলে নিলয়ের সৎ মায়ের কথা মনে পড়ে যায়, তাই মাথাটা গরম হয়ে থাকে সব সময়। নিলয় ভার্সিটি থেকে বের হয়, ওর ফোন বেজে উঠল। তাকিয়ে দেখে অর্কের নাম্বার। নিলয় রিসিভ করে, ওপাশ থেকে সে শুনতে পেল। ভাই সব কিছু রেডি, গাড়ি ফাটাবো? না, আমি নিজেই আসছি। ওকে ভাই, মালটা একটু বেশি লাফাচ্ছে, মন চাচ্ছিল একদম শান্ত করে দিই। জালে ধরা পড়া মাছগুলো এমনিতেই লাফাবে, অপেক্ষা করো, আসছি। নিলয় পকেটে ফোন গুজে রাখলো, তারপর সে হাঁটা শুরু করলো। বেশ কিছু দূর আসার পর একটি গাড়ি এসে থামে নিলয়ের সামনে। গাড়ির দরজা খুলে দেওয়া হয়, নিলয় গাড়িতে উঠে বসলো। সিয়াম বসে আছে। একটু যেতেই মাহিকে দাঁড়িয়ে থাকতে দেখে নিলয়, কারণ মাহিকে বলা হয়েছিল এখানে দাঁড়িয়ে থাকতে। মাহিকে গাড়িতে তুলে নিল ও। কিছু সময় গাড়ি চালানোর পর একটি বাড়ির সামনে এসে গাড়িটা থামে। বাড়িটা শিল্পপতি জাবেদ মির্জার বাড়ি। জাবেদ সাহেব হলো দেশের একজন বিশিষ্ট শিল্পপতি, ওনার ছেলে হলো প্রিন্স। নিলয় যে একদিন ভার্সিটিতে যায়নি, এই প্রিন্সের ব্যাপারে সব খোঁজ নিয়েছিল। নিলয় গাড়ি থেকে নামে। প্রিন্স আর তার ছেলেগুলোকে ওর নিজের বাড়িতেই আটকে রেখেছে নিলয়ের লোক। অবশ্য জাবেদ সাহেব এসব ব্যাপারে কিছুই জানেন না, কারণ উনি দেশের বাইরে আছে। নিলয় গাড়ি থেকে নেমে বাড়ির দিকে একবার তাকালো। সিয়ামকে ইশারা করে। সিয়াম কালো রঙের ড্রেস এনে দেয় নিলয়কে, সাথে একটি সিগারেটের প্যাকেট। নিলয় সিগারেটের প্যাকেট থেকে সিগারেট বের করে জ্বালিয়ে নিল। তারপর বাড়ির মধ্যে এগিয়ে যায়। বাড়ির মধ্যে অর্ক আর মাসুম দাঁড়িয়ে আছে। ওদের সামনে প্রিন্স আর কয়েকটা ছেলেগুলো বাঁধা অবস্থায় দেখল। সিকিউরিটি গার্ডগুলো ভয়ে এক পাশে দাঁড়িয়ে আছে। নিলয় আসতেই মাসুম একটি চেয়ার এনে দেয় নিলয়ের কাছে। নিলয় নিয়ে প্রিন্সের সামনে এসে বসল। প্রিন্সের দিকে তাকিয়ে বলল, কি ব্রো, চেনা যায় আমাকে? মনে আছে এই মেয়েটা ফুল বিক্রি করার সময় তুই মারছিলি? মাহি যা, তুই নিজে ওর মুখ থেকে টেপটা খুলে দে। শালা, তোর সাহস কি করে আমারই বাড়িতে আমাকে আটকে রেখেছিস? ইটস নিলয় পাওয়ার ব্রো। নিলয় যা একবার ভাবে তা সে করেই ছাড়ে। পৃথিবীর কোনো শক্তি, এমনকি নিলয় নিজেই তা বদলাতে পারে না। আমাকে তুলে আনার জন্য ওই চান্দুকে পাঠিয়েছিলি, তাই না? তুই বলেছিলি পালিয়ে যেতে। পালিয়েছি, তবে তোদের এলাকাতেই এসে বসলাম। কে তুই? কোটি টাকার প্রশ্ন, তবে আফসোস আমি কে তা জানার পর বেঁচে থাকবি না। সাহস থাকলে আমার হাত খুলে দে। ওকে, কাজ শেষ করে মেসেজ করিস, আমি গেলাম। নিলয় মাহিকে নিয়ে সেখান থেকে বের হয়ে চলে আসলো। নিলয় জানে এখন প্রিন্সদের কি হবে, সোজা উপরে চলে যাবে। কিন্তু নিলয় কাউকে তো মারতে চায় না। সে সবসময় ঝামেলা থেকে নিজেকে আড়াল করতে চেয়েছে, কিন্তু কাকতালীয়ভাবে সব ঝামেলা যেন ওর কাছে এসে তাকেই বিরক্ত করছে। ওর বাবার জন্য সে এসেছে, কিন্তু বারবার ঝামেলাতে আটকে যাচ্ছে। পরের দিন নিলয় ভার্সিটিতে আসে। চারপাশে পত্রিকাতে দেখে বিশিষ্ট ব্যবসায়ী জাবেদ সাহেবের ছেলে প্রিন্স ও তার দলের লোকেরা নিজের বাড়িতেই আত্মহত্যা করেছে। ফ্যানের সাথে লাশ ঝুলন্ত অবস্থায় দেখতে পায় সবাই। পত্রিকাটি অনেকেই পড়েছে। নিলয় মুচকে আসলো নিউজটার ব্যাপারে জেনে। মাস্তানের জগতে নিলয়ের উপর আসলেই কেউ নেই। নিজের মনে কথা বলতে বলতে সে ক্লাসে প্রবেশ করে। প্রতিদিনের মতো নেহা চুপিসারে নিলয়কে দেখে। নিলয় সেসব পাত্তা দেয় না। নিলয় ক্লাসে স্যার আসার অপেক্ষা করছে। কিছু সময় পর স্যার আসলেন। উনি প্রশ্ন করলেন, আচ্ছা বলো তো, ধর্ষণের জন্য দায়ী নারীদের পোশাক নাকি ছেলেরা নিজেই? ক্লাসে বসে আছে সবাই। লেকচারার স্যার রোজ কেমন
পড়ানো শেষে উদ্ভট প্রশ্ন করেন। আজও তার ব্যতিক্রম হয়নি, তবে প্রশ্ন শুনে সবাই চুপসে গেল। সবার ধারণা এমন প্রশ্নের উত্তর নেহাই দেবে, কারণ সে তো প্রথম ক্লাসে। নেহা বলো, ধর্ষণের জন্য কাকে দায়ী করবে তুমি? আসলে স্যার, ধর্ষণের জন্য মূলত ছেলেরাই দায়ী। কেন? কারণ ছেলেদের মন খুব নিকৃষ্ট হয়। ওরা মেয়েদেরকে যেমন নির্যাতন করে, তেমনি যা ইচ্ছে তাই করায়। আপনি কি ধর্ষণ হয়েছেন নাকি, বা এমন নির্যাতনের শিকার হয়েছেন? নেহার কথা শুনে নিলয় বসা থেকে উঠে দাঁড়ালো। নিলয়ের মাথায় রাগ উঠে যায়। এমন করে ছেলেদের দোষ দিতে পারে না ও, তাই এবার নিজে থেকেই উঠে দাঁড়িয়ে কথাটি জোরে বলল। সবাই নিলয়ের দিকে অবাক হয়ে তাকিয়ে আছে, এমনকি স্যারও হতভম্ব হয়ে চেয়ে আছে। নিলয় বলে, আসলে নেহার ধারণা ভুল স্যার। কারো মন কখনো নিকৃষ্ট হয় না, নিকৃষ্ট করা হয়। নিকৃষ্ট হয় সমাজের কিছু বেশি বোঝা মানুষদের কারণে। তারা ধর্ষিতার দিকে আঙুল তোলে, কিন্তু একবারও ভাবে না তার পরিবারের সাথে যদি এমন হতো। আর ধর্ষকের জন্য ছেলে মেয়ে উভয়ই দায়ী, কারণ আমাদের মনটা ঠিক তখনই নিকৃষ্ট পর্যায়ে থাকে। ফ্যাশনের নামে আমরা মেয়েরা ছেলেদের শার্ট প্যান্ট পরি, কিন্তু একবারও ভাবি না এসব পড়লে তার দিকে কারা লোলুপ দৃষ্টিতে তাকিয়ে থাকে। আমরা মুসলিমতার নামে বোরকা পরি, টাইট করে, কিন্তু একবারও ভাবি না এই পোশাকে তার বাহ্যিক সৌন্দর্য কেমন পর্যায়ে যাবে। আমরা ছেলেরা সমাজে বাস করি, কিন্তু একবারও ভাবি না এই সমাজেই ধর্ষণ হয়। তারা পাড়ার মোড়ে রাস্তায় দিনরাত ভোর টিজ করে বেড়াবে। এখন তাদের সামনে যদি এমন পোশাক পরে কেউ যায়, নিশ্চয়ই সেই ছেলেদের মনটা আরও নিকৃষ্ট হবে। ফলে যা হবার তাই হবে। আমরা ছেলেরা নিজের ধর্মের কথা ভুলে রাস্তায় আড্ডা মেরে বেড়াই। যদি আমরা সৃষ্টিকর্তার ভয়ে পরপরের জন্য ভালো কাজ করি, নামাজ পড়ি, তাহলে এমন ধর্ষক আর হবে না সমাজে, এমন বাজে ছেলে আর হবে না সমাজে। শালীনতা বজায় রেখে পোশাক পরি, তাহলে হবে না এই সমাজে কেউ ধর্ষিতা। ক্লাসের সবাই একসাথে বলে ওঠে, বাহ। নিলয় কথাগুলো বলে দীর্ঘশ্বাস ছাড়ল। নিজের মনে পড়ল সেও তো এই সমাজের একজন খারাপ ছেলে, যার হাতে খুন হয়েছে কত মানুষ। তবে নিলয় সেটার থেকে বের হতেই এখানে এসেছে, ভালো মানুষ হওয়ার চেষ্টাতে এসেছে। আগের মতো মাস্তানি করে বেড়ায় না নিলয়। ক্লাস শেষ হয়, সবাই এক এক করে ক্লাস থেকে চলে গেল। নিলয় আজ সবার শেষে বের হলো। কারোর সাথে কথা বলছে না ও, যদিও কথা তেমন বলে না, তবে আজ ওর মন অনেক খারাপ। মাস্তান জগৎটা খুবই নিকৃষ্ট। এখানে কেবল ক্ষমতার লড়াই চলে, ক্ষমতা দিয়ে সবকিছু আদায় করা যায়। মানুষ মানুষকে ভয় পেয়ে থাকে। নিলয় এসব কথা চিন্তা করতে করতে ক্যাম্পাসে আসে। মোটামুটি আজ ক্যাম্পাস ফাঁকাই পড়ে আছে। নিলয় ক্যাম্পাস থেকে বের হলো। একটু দূরে আসতেই নিলয় দেখতে পায় কয়েকটা ছেলে নেহাকে টিজ করছে। নিলয় সেদিকে এগিয়ে গেল। সামনে যেয়েই নিলয় বলল, এখানে কি হচ্ছে? সরি ভাই, আপনি এখানে, জানতাম না, ভুল হয়ে গেছে। ছেলেটা তাড়াতাড়ি কথা শেষ করে সেখান থেকে দৌড়ে চলে যায়। নিলয় কিছুক্ষণ অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। এখানে তো ওর কাউকে চেনার কথা না, কিন্তু নিলয়ের থেকে নেহাই সবচাইতে বেশি অবাক হয়েছে। নেহা সাথে সাথেই প্রশ্ন করল, কে তুমি? তোমাকে দেখে ওরা ওভাবে পালালো কেন? মানুষ। সে তো বুঝলাম, কিন্তু ওরা তোমার দেখে ভয় পেয়ে চলে গেল কেন? আমি কি জানি? তোমাকে ওরা ভাই বলল। কে তুমি? সত্যি করে বলো। নেহার দিকে রাগী চোখ নিয়ে তাকালো নিলয়। নেহা নিলয়ের এমন তাকানো দেখে চুপসে গেল। নিলয় আর কিছু না বলে সেখান থেকে সোজা হেঁটে চলে আসলো। নিলয় হাঁটতে হাঁটতে ভাবছে, ওরা কিভাবে চিনলো আমায়? তাহলে কি এখানেও আমার থাকা হবে না? আমি তো মাস্তানি ছেড়ে দেওয়ার জন্যই আগের সবকিছু ছেড়ে চলে এসেছি এখানে, কিন্তু ওরা আমাকে ঠিকই চিনলো। বলো না তুমি কে, আর তুমি স্যারের এমন প্রশ্নের উত্তর কোথা থেকে পাও? পরের দিন নিলয় ভার্সিটিতে আসলো। ক্যাম্পাসে বসে পুরনো কিছু কথা ভাবছে ও। তখনই নেহা এসে উপরের কথাটি বলল। নেহার প্রশ্ন শুনে নিলয় কিছুটা বিরক্ত হয়। বুড়ো কুচকে তাকায় নেহার দিকে, কিন্তু নেহা এসব পাত্তা না দিয়ে নিলয়কে আবারও প্রশ্ন করলো। কি হলো, চুপ কেন? কে তুমি, আর কোথা থেকে এসেছো? কেন? জানতে ইচ্ছে করছে। আমি তো খ্যাত, তার জানারই বা কি দরকার? বলো না প্লিজ। নিলয় কিছু না বলে সেখান থেকে উঠে চলে আসে। মেয়েদেরকে নিলয়ের একটুও সহ্য হয় না। মেয়েদের দেখলে
ওর সৎ মায়ের কথা মনে পড়ে যায়। তখনই নিলয়ের মনে হয় খুন করে দিতে। নিলয় মনে মনে বলল, আমি তো মাস্তানি করতে চাইনি। এই সমাজের মধ্যে বাসকৃত ভালো মানুষের মুখোশ পরা কিছু লোক ও সৎ মায়ের জন্য আজ আমি মাস্তান। আমারও তো ইচ্ছে ছিল সবার মতো করে বাঁচতে। এখানে এসেছি আজ 3 সপ্তাহ হলো, কিন্তু সবাইকে কেমন আপন লাগছে। তারপর নিলয় ক্লাসে এসে বেঞ্চে মাথা রেখে শুয়ে আছে। নেহা আজকেও নিলয়ের দিকে তাকিয়ে আছে। তবে আজকের তাকানোর মাঝে নিলয় অন্যরকম কিছু দেখতে পাচ্ছে। প্রতিদিনের সেই তাকানোর মধ্যে আলাদা একটা আকর্ষণ ছিল, কিন্তু নেহার আজকের তাকানোর মাঝে সন্দেহের প্রতিমা দেখতে পায় নিলয়। নিলয় দেখে নেহা তার দিকে তাকিয়ে আছে। নিলয় কি তাহলে ধরা পড়ে যাচ্ছে? কিন্তু না, নিলয় কখনো এটা হতে দেবে না। এরপর নিলয় বেঞ্চে মাথা রেখে শুয়ে আছে। কিছুই ভালো লাগছে না ওর, কেমন যেন সব গোলমেলে লাগছে। খুব বেশি পরিমাণে ওর বাবার কথা মনে পড়ছে। আবার কখনো কখনো মনে হচ্ছে এখানে সব কিছু কত আপন। হয়তো ঝড় আসার আগে যেমন প্রকৃতি ঠান্ডা থাকে, ঠিক যেন বিপদের সময় সব কিছু আপন মনে হচ্ছে। স্যার ক্লাসে আসলেন, সবার উদ্দেশ্যে প্রশ্ন করলেন, বলো তো ভালোবাসা কি? স্যার, ভালোবাসা হলো একটা অনুভূতি যা মনের মাঝে বিস্তার করে। আর কেউ বলবে? স্যার, ভালোবাসা হলো এক প্রকার ফিলিংস, মানে ভালোবাসা বোঝা যায় কারো প্রতি আকৃষ্ট হওয়ার পর। আর কেউ বলবে কি? ক্লাসে সবাই যে যার মতো উত্তর দিতে লাগলো। সবার থেকে ভিন্ন রকম উত্তর জানতে জানতে নিলয়ের কাছে আসলেন। নিলয়কে তিনি প্রশ্ন করলেন, কি ব্যাপার নিলয়, তুমি কিছু বলছো না কেন? স্যার, আপনি কেন এই প্রশ্ন জানতে চাচ্ছেন? পরে বলছি, আগে বলো। স্যার, আসল কথা হলো ভালোবাসা বলে কিছুই নেই। যে যেমন করে দেখবে ভালোবাসাটা ঠিক সেটাই ভালোবাসা। আমরা যে এত কিছু করি ভালোবাসার জন্য, এত মারামারি করি কারোর জন্য বা ভালোবাসা পাবার জন্য, আবার সুইসাইডও করি ভালোবাসার জন্য, মূলত এসব কিছুই ভালোবাসা না। আসল কথা হলো ভালোবাসা বলে কিছুই হয় না। এটা একটি মোহ, স্বার্থের টান। স্বার্থ ছাড়া আমরা যেমন কোনো কাজ করি না, তেমন স্বার্থ ছাড়া ভালোবাসাটাও হয় না। একটা ছেলে বা মেয়ে একে অপরকে ভালোবাসে, সেটা একটা মোহ ও স্বার্থপরতা। আপনি কোনো মেয়েকে ভালোবাসুন, কয়েক বছর রিলেশনে থাকুন, এরপর ছেড়ে আসবেন, দেখবেন কয়েক মাস পরেই সব ঠিক। আবার ভালোবাসার জন্য সুইসাইড করছে, তাকে সেখান থেকে ফিরিয়ে আনুন, দেখবেন কদিন পরে সেই বলছে, ধুর, কেন যে সুইসাইড করতে গেছিলাম। আসলে স্যার, ভালোবাসা বলতে পরিবারের মা বাবার ভালোবাসা বোঝায়। তারাই একমাত্র স্বার্থ ছাড়া ভালোবাসতে জানে। তাছাড়া বাইরের কেউই কখনো স্বার্থ ছাড়া ভালোবাসবেই না। কথাগুলো শেষ করে নিলয় চুপ হয়ে দাঁড়িয়ে থাকে। সবার দিকে তাকিয়ে নিল ও। নিলয় একবার স্যারের দিকে তাকালো। স্যারের চোখে হালকা পানি, বোঝা যাচ্ছে স্যার কাঁদছে। নিলয় আস্তে গলায় উত্তেজিত কণ্ঠে বলল, আরে স্যার, আপনি কাঁদছেন কেন? কি বলবো বাবা, আজ আমার ছেলে আমাকে অপমান করে তার বউ নিয়ে এসে চলে গেছে আলাদাভাবে। কিন্তু আমি সেটার জন্য কাঁদছি না, কাঁদছি এটা ভেবে আমার ছেলেটা ভালো থাকবে তো। কত কষ্ট করে ছেলেটাকে বড় করলাম, পড়াশোনা করালাম, নিজে ভালো কিছু না করে ওর ভালোর জন্য কত কিছুই না করলাম। অথচ আজ বউ পেয়ে, আজ বউয়ের কথা শুনে আমাকে বলে, বাবা তোমার ইচ্ছে মতো থাকো তো, আমার বউকে নিয়ে আমি আলাদা থাকবো। বুড়ো বয়সে তো আহ্লাদ ভালো লাগে না, কোনো আহ্লাদ করিনি। বৌমাকে বলেছিলাম ওর হাতের কষা মাংস রেঁধে খাওয়াতে, আর তাতেই আমাকে অনেক কথা শোনায়। স্যারের কথাগুলো শুনে নিলয় নিজেই নীরবে কেঁদে উঠল। মানুষ বড়ই বিচিত্র, তার উপর মানুষের চরিত্রগুলো হয়ে থাকে আরও বেশি ভয়ঙ্কর। নিলয়ের এখন ইচ্ছে করছে স্যারের ছেলেকে যে খুন করতে, কিন্তু কতজনকে এমন করে মারবে সে? এমন ঘটনা তো এই বর্তমান সমাজে অহরহ ঘটেই চলেছে। হঠাৎ করে নিলয়ের তার আব্বুর কথা মনে পড়ল। আব্বুই নিলয়কে ভালোবাসতো খুব বেশি, কিন্তু সেই ভালোবাসা নিয়ে বেশি দিন থাকা আর হলো কই। সৎমা নামক এক মহিলার হাতে তিনি ওর বাবার খুন হয়। পুরনো কিছু কথা মনে পড়তেই ঢুকরে কেঁদে উঠল নিলয়। ক্লাস শেষ করে বাইরে আসলো রকি আর নিলয়। একসাথে দুজন বসে আছে। ক্যাম্পাসের মধ্যে ঘাসের ওপর বসলো ওরা। তখনই নেহা আসলো নিলয়ের কাছে। নিলয়ের দিকে কিছুটা প্রফুল্লতার দৃষ্টি নিয়ে তাকিয়ে বলল, নিলয়, তোমাকে আমি ভালোবাসি। কি? রকি, তুমি এখান থেকে যাও, নিলয়ের সাথে কথা আছে। রকি উঠে চলে যায়। নিলয়, শুনতে পাওনি কি বললাম? হুম। তোমাকে ভালোবাসি। হাসছো কেন?
এমনি তা কেন ভালোবাসো? আমি তো বেয়াদব ছেলে, খ্যাত একটা। আগে ছিলা, এখন নেই। আর কেন ভালোবাসি জানি না, তবে মনে হয় তোমাকে আমার চাই। আর ভালোবাসা, বেয়াদব, খ্যাত এসব দেখে হয় নাকি? হি হি হি। নিলয় কিছু না বলে সেখান থেকে চলে আসে নেহার কাছ থেকে। নিলয়ের রাগে কেমন যেন সব বিরক্ত লাগছে। ওর মনে হচ্ছে নেহার কানে 2টা থাপ্পড় দিতে পারলে ভালো লাগতো, কিন্তু সেটা আর নিলয় করল না। বাইরে বের হলো ও, হারছে তার মতো করে। কিছু দূর আসার পর নিলয় দেখে কেউ একজন কালো বড় কোট পরে তাকে ফলো করছে। ব্যাপারটা কেমন যেন রহস্যজনক, কিন্তু নিলয় সে ব্যাপারে কিছু না ভেবেই চলে যায় সেখান থেকে। পরের দিন যথাসময়ে ও ভার্সিটিতে আসার জন্য বের হলো। কিছু দূর আসার পর বুঝতে পারে কালকের সেই রহস্যময় ব্যক্তি নিলয়কে ফলো করছে। নিলয় যতবার পেছনে তাকিয়েছে, লোকটা অন্যদিকে চলে যাচ্ছে। ভার্সিটিতে আসে ও। ভার্সিটিতে আসার সামনের রাস্তায় লোকটা দাঁড়িয়ে থাকে। লোকটা নিলয়ের দিকে তাকিয়ে আছে। নিলয় আবারও লোকটার দিকে তাকালো। লোকটার দিকে তাকাতেই সে হন হন করে হেঁটে চলে যাওয়া শুরু করলো। নিলয় কিছু না ভেবে ভার্সিটিতে প্রবেশ করলো। কিছু দূর আসতেই সামনে নেহা এসে দাঁড়ালো। কিছু বোঝার আগেই নেহা প্রশ্ন করলো, নিলয়, বলো না তুমি কে? কেন রোজ রোজ একই রকম প্রশ্ন? ভালোবাসি তো তাই। এসব ঢঙের কথা আমাকে বলবে না দয়া করে, আমি ভালোবাসতে বিশ্বাস করি না। জীবনে কয়টা চেকা খেয়েছো শুনি তো? এত তাড়াতাড়ি ভালোবাসার প্রতি বিশ্বাস উঠে গেছে? আজ এইটা কথা রাখো আর আমাকে প্রপোজ করো। বললাম না আমি ভালোবাসাতে বিশ্বাস করি না। তাই আমি কিন্তু চ্যালেঞ্জ করতে পারি, তুমি ভালোবাসাতে বিশ্বাস করো আর ভালোবাসা পেতে চাও, আর আমি তোমাকে ভালোবাসতে বাধ্য করব। হি হি হি। হাসছো? এটা সত্য হতে যাচ্ছে, রেডি থাকো। কথাগুলো এক নিঃশ্বাসে বলে নেহা চলে গেল নিলয়ের সামনে থেকে। নিলয় এসব পাত্তা না দিয়ে ক্লাসের দিকে চলে যায়। সবার শেষ বেঞ্চে এসে বসলো ও। কোনো দিক না তাকিয়ে বেঞ্চে মাথা রাখলো। অচেনা লোকটার কথা ভাবছে নিলয়। নিলয় ব্যাগের মধ্যে হাত ঢোকালো। পিস্তলটা আছে কিনা সেটা চেক করে নিল। সেটা ওভাবেই আছে যেভাবে রেখেছিল ও। কিন্তু লোকটা কে? লোকটার জন্য কি নিলয়ের এই শহরটা ছাড়তে হবে? কিন্তু নিলয় তো ভালো হতে চাচ্ছে, তবে সে কি পারবে না? খোঁজ নিতে হবে লোকটার ব্যাপারে। নিলয়ের চিন্তা বেড়েই চলেছে। এখানে আসার পর কোনো না কোনো ঝামেলা লেগেই আছে ওর, যেটা থেকে বের হতে পারলেও আরেকটা চলে আসছে। নিলয় ক্লাস করলো না। ক্লাস থেকে বেরিয়ে সোজা বাইরে চলে আসলো। ফোন বের করলো পকেট থেকে। অর্কের নাম্বারে ফোন দিল ও। রিং হতেই রিসিভ হলো। অর্ক, কতগুলো ছেলে ম্যানেজ করো, ঢাকাতে নিয়ে আয় তাদেরকে। হয়তো একটা লোককে মার্ডার করতে হবে, তোরা করে দিস, কিন্তু শহরের একটা লোকও যেন না জানতে পারে কাজটা আমার কথাতে হয়েছে। ছদ্মবেশী হয়ে মারবি। ঠিক আছে ভাই। গুড, যেন আমি লোকটার কোনো অস্তিত্ব না খুঁজে পাই। তো নিলয় ফোন কেটে দিল। কথা শেষ করে পেছনে ঘুরতেই দেখে নেহা দাঁড়িয়ে আছে। নিলয় লাফ দিয়ে উঠল। নেহা কি সব শুনে ফেলল? নেহার দিকে নিলয় কিছুটা ভয়ার্থ দৃষ্টিতে তাকিয়ে আছে। নিলয় কিছুটা ভয় দূর করে প্রশ্ন করল, তুমি কেন এখানে? কখন এসেছো? কে কার অস্তিত্ব খুঁজে পাবে না শুনি? মানে? মানে আমি ওইটুকুই শুনেছি। ও, নিলয় আর কিছু বলল না। তাড়াতাড়ি নেহার থেকে চলে আসলো। ক্লাসে এসে বসলো। নেহাও নিলয়ের পেছন পেছন আসলো ক্লাসে। নেহা নিলয়ের দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। নিলয় এই প্রথমবার ভয় পেয়েছে। তারপর প্রথম আলো পত্রিকায় একটা লেখা প্রকাশ করা হয়েছে। সেখানে লেখা, ঢাকা ভার্সিটির অদূরে চিপা গলির মধ্যে একজন মুখোশ পরিহিত লোকের লাশ পাওয়া গেছে। গ্যাং মার্ডার, সেটা বোঝাই যাচ্ছে, কিন্তু কে বা কারা করেছে তার কোনো হদিশ নেই। আর না কোনো প্রমাণ রেখেছে। যিনি খুন হয়েছে তার পরিচিত এখনো জানা যায়নি। তার পরিচয় এখনো জানা যায়নি। নিলয় পত্রিকাটা পড়ে কাগজটা মুড়িয়ে রাস্তার ডাস্টবিনে ফেলে দিল। অর্ক, সিয়াম আর মাসুম কখন যে কাজটা করলো নিলয় তার কিছুই জানে না। ছেলেগুলো একটু বেশিই কাজের। নিলয়ের এজন্য ওদেরকে খুব বেশি ভালো লাগে। ছেলেগুলোকে যেভাবে বলা হয় ঠিক সেভাবেই সব করে। গতরাতে সেই লোকটাকে মার্ডার করা হয়েছে, তবে নিলয়ের কেমন যেন অনুশোচনা হচ্ছে মনের মধ্যে। নিলয়ের কথা মতো মার্ডার হয়েছে। নিলয় আবারও সেই কাজে জড়িয়ে যাচ্ছে।
কিন্তু নিলয় তো ভালো হতে চাচ্ছে। কথায় আছে, মানুষ যা চায় তা পায় না। নিলয় একা একা শহীদ মিনারের সিঁড়িতে বসে কথাগুলো ভাবছে। হঠাৎ করে নেহা সেখানে আসলো। নিলয় শুনতে পেল। এই যে নিলয় সাহেব, আপনার ফোন নাম্বারটা দেন তো। মানে নাম্বার কেন? বারে, নাম্বার না দিলে কথা বলবো কিভাবে তোমার সাথে? তোমাকে তো ভালোবাসি আমি। ভালো। নিলয় কথাটি বলে যখনই উঠতে যাবে তখনই নেহা নিলয়ের হাত ধরল। টান দিয়ে নিলয়কে পাশে বসালো সে। নিলয় অবাক হয়ে তাকায় নেহার দিকে। নেহা একটু রাগী গলায় বলল, আচ্ছা, তুমি এমন গোমরামুখ কেন? কখনো ভালো করে কথা বলনি কেন? কি হয়েছে তোমার? এমন কেন তুমি? হাত ছাড়ো। আগে বলো তোমার সমস্যাটা কোথায়? তুমি সবাইকে এমন এড়িয়ে যাচ্ছ কেন? কি প্রবলেম কি? প্রবলেম হলো আমি মেয়েদের সহ্য করতে পারি না। তার মানে ছ্যাঁকা খাইছো? ওকে, ব্যাপার না, আমি তো আছি তোমাকে ভালোবাসার জন্য। সব ঠিক করে দেব। চুপ। আমি জীবনে মেয়েদেরই সহ্য করতে পারলাম না আর চাকা খাইছি, তাই না? যাও তো আমার কাছ থেকে। তাহলে বলো তুমি এমন কেন, আর কেন সহ্য করতে পারো না? কাহিনীটা সব খুলে বলো আমাকে এক্ষুনি। নিলয় আর কিছু না বলে ওর হাতটা সারিয়ে নিল নেহার থেকে। তারপর সেখান থেকে চলে আসে খুব দ্রুত, কারণ আরেকটু সময় থাকলে হয়তো নিলয় রাগটা কন্ট্রোল করতে পারতো না, তখন খারাপ কিছু হয়ে যেত। ক্লাসে এসে সেই বেঞ্চটাতে চুপচাপ বসে পড়ল নিলয়। একটু পরেই স্যার আসলো। স্যার এসে স্যারের মতো পড়ানো শুরু করলো, কিন্তু সেদিকে আজ নিলয়ের মন নেই। পড়ার প্রতি মনটা নেহারও নেই। মেয়েটা সেই তখন থেকেই তাকিয়ে আছে নিলয়ের দিকে, যা নিলয়ের কাছে যথেষ্ট বিরক্তকর লাগছে। স্যার নিলয়ের দিকে তাকায়। অন্যমনস্ক হয়ে বসে থাকতে দেখে নিলয় প্রশ্ন করল, কি ব্যাপার নিলয়, এমন করে বসে আছো কেন? না মানে কিছু না স্যার। কি হয়েছে বলো। কিছু না স্যার, আব্বুর কথা মনে পড়ে গেল তো তাই। ও, স্যার নিলয়ের কাছে আসলো। নিলয়ের দিকে তাকিয়ে রইলেন কিছু সময়। তিনি কোনো কথা না বলে সামনের দিকে চলে গেলেন। সামনে যেয়ে আবারও উদ্ভট প্রশ্ন শুরু করলো। আচ্ছা বলো তো, মানুষ সুখটাকে নিজের জীবন পেলে সেটা ছাড়তে চায় না, আবার দুঃখ আসলে আবার সেখান থেকে বেরিয়ে যাওয়ার যুদ্ধে লিপ্ত হয়। এটা কেন করি? সুখ কেন চাই আমরা বারবার, দুঃখটাকে কেন চাই না? সুখ দুঃখ তো একে অপরের সাথে জড়িত। সুখ দুঃখ তো একে অপরের সাথে জড়িত, তাহলে কেন এমন করি আমরা? স্যারের প্রশ্ন শুনে সবাই একে অপরের দিকে তাকাচ্ছে। কারো কিছু বলার আগে আজ প্রথমেই নিলয় বসা থেকে উঠল। একটা জোরে শ্বাস নিয়ে স্মার্টলি বলা শুরু করলো। স্যার, মানুষ হলো এমন একটা জীব যেটা নিজের ভালোটাই বুঝতে পারে। মানে আমরা মনে করি নিজে ভালো তো সব ভালো, আর এই নিজেকে ভালো থাকার মধ্যে রাখতে যে আমরা চরম পর্যায়ে পৌঁছাই। মানে একটু সুখের জন্য অনেক কিছুই করতে হয়, যার কারণে দুঃখটাও আমাদের কাছে আসে। সুখ দুঃখের মাঝে জীবন আমাদের, কিন্তু আমরা সুখটাকে বেশি ভালোবেসে ফেলি, তাকে আগলে রাখতে চাই, বরণ করে থাকি সাদরে। তখনই ভুলে যাই দুঃখটাকে, তুচ্ছ মনে করি। তাই দেখবেন অনেকেই বলে এখন সুখে আছি, দুঃখ আর আসবে না জীবনে। মূলত ভুলটা সেখানেই। সুখের পরেই দুঃখ আসবেই। সুখের সময় সেটা আগলে রাখার জন্য যেমন কাজ করি, তেমন দুঃখটাকে দাঁড়ানোর জন্য সেরকম কাজ করি। আমরা যদি মনে রাখি সুখের পরে দুঃখ আসবে, আবার দুঃখের পরে সুখ আসবে, তাহলে জীবনে খারাপ সময় পড়তে হবে না। আমরা দুঃখটাকে বরণ করি না, তাড়ানোর কাজে লিপ্ত হই, ফলে সেটা আমাদের জীবনে জড়িয়ে যেতে থাকে। ঠিকই বলেছো তুমি। ক্লাস শেষ করে বাইরে আসলো সবাই। নিলয় পকেটে হাত গুজে একা হেঁটে যাচ্ছে। তখনই নেহা নিলয়ের পাশে এসে হাঁটতে লাগলো। নিলয় একবার তাকালো। নেহা প্রশ্ন করলো, তুমি কোন কলেজে পড়তা এর আগে? কেন? তুমি এত সুন্দর করে কথা বলো, অবশ্যই সেই কলেজটা উন্নত ছিল, কিন্তু চলে আসলে কেন? কি হয়েছিল? কিছু না। আর সুন্দর করে কথা বলার জন্য কলেজ, স্কুল বা ভার্সিটি সুন্দর হওয়া লাগে না, দরকার সুন্দর একটা মনের। বুঝেছি, ওই কলেজের কোনো একটা মেয়েকে ভালোবাসতা, সে ছ্যাঁকা দিয়েছে, ফলে কলেজ ছেড়ে এখানে চলে এসেছো, তাই না? থাপ্পড় চিনো? আগে কত খেয়েছি গালে, কিন্তু থাপ্পড়টা মারবে কেন? আমি দিব, খাবা? সব সময় প্রেম, চাকা, ভালোবাসা এসব কি? তো আমার ভালোবাসা গ্রহণ করো না কেন? আর থাপ্পড় দাও না প্লিজ, খাবো। নিলয় আর কিছু না বলেই তাড়াতাড়ি চলে আসে সেখান থেকে। নিলয় অন্য সময় হলে থাপ্পড় না এতদিনে খুন করে ফেলতো, কিন্তু এখন নিলয় তা করবে না। নিলয়ের মাথায় এখন একটাই চিন্তা,
অন্ধকার জগৎ থেকে আস্তে আস্তে বের হতে হবে, যেখানে থাকবে শুধুই ভালো মানুষের সংস্পর্শ, থাকবে না মাস্তানি, থাকবে না রক্তের খেলা। নিলয় নিজেকে পরিবর্তন করবেই, আর সে কারণেই নিজের শহর ছেড়ে চলে এসেছে নতুন শহরে। নিলয় পরের দিন ভার্সিটিতে আসে। রকি আর মাহি এসে পাশে বসলো। তিনজনে বসে বাদাম খাচ্ছে। পাশ দিয়ে নেহা হেঁটে যায়, কিন্তু নিলয়ের দিকে তাকায় না। নিলয় কিছুটা অবাক হয়, কারণ এতদিনে যতবার দেখা হয়েছে নিলয়ের সাথে নেহা কিছুদূর যেয়ে আবার ফিরে আসে নিলয়দের কাছে। কোনো কিছু না বলে পাশে যেয়ে বসে। রকি মাহির দিকে তাকায়। মাহিকে রকি বলে, চল মাহি, এখানে এখন আমাদের কাজ নেই, পরে নীলয়ের সাথে কথা হবে। রকি আর মাহি চলে যায় সেখান থেকে। নেহা সামনের দিকে তাকিয়ে বসে আছে। নিলয় তাকালো নেহার দিকে। নেহা চুপচাপ হয়ে আছে, নিলয়ের দিকে তাকাচ্ছে না। অন্যদিন হলে নেহা নিজ থেকেই কথা বলতো নিলয়ের সাথে, অথচ আজ ওর কি হলো কে জানে। নিলয় নিজেই প্রশ্ন করল। কি হলো, আজ কিছু বলছো না যে? নেহা নিলয়ের কথায় পাত্তা দিল না, তাকালো না একবারও। নিলয় আবারও প্রশ্ন করতে যাবে, তার আগেই নেহা নিলয়ের দিকে রাগি চোখে তাকালো। নিলয় সাথে সাথেই বলল, কি করলাম আমি, এভাবে তাকাচ্ছ কেন? নেহা কিছু না বলেই সে নিলয়ের সামনে থেকে চলে গেল। একবারও নেহা পিছনে তাকালো না। নিলয় হাবার মতো চেয়ে আছে নেহার চলে যাওয়ার দিকে। মনে মনে ভাবছে কি করেছে ও, কিন্তু আজ তো নিলয় কিছু করেনি, না ধাক্কা দিয়েছে আর না কাগজ ছুঁড়ে মেরেছে নেহাকে। তাহলে নেহা এমন করছে কেন? এমন করলেও বা নিলয়ের কি? নিলয় আর কিছু ভাবল না। সে ক্লাসে চলে আসলো। নিজের জায়গাতে যে বসে ও। আজকে নিলয় কোনো দিকে তাকাচ্ছে না, নেহার দিকে তাকালো। নেহা মাথা নিচু করে বসে আছে। অন্যদিন হলে নেহা নিজেই নিলয়ের দিকে তাকাতো, কিন্তু আজ কি হয়েছে ওর? পুরো ক্লাস নেহা চুপচাপ বসে আছে। সারাটা ক্লাসে সে ওভাবেই ছিল, একবারও তাকায়নি আশেপাশে। নিলয় মনে মনে অনেক কিছু ভাবছে। নিজেই নিজেকে প্রশ্ন করে নিলয়। তবে কি সে জেনে গেল আমি কে? কিন্তু কিভাবে জানবে? নেহাকে তো আমি কিছুই বলিনি আমার ব্যাপারে, তাহলে সে কেন এমন করছে? নিলয় ব্যাগে হাত ঢোকালো। ব্যাগে হাত দিয়ে দেখলো পিস্তলটা ঠিক আছে নাকি। সব তো ঠিকই আছে, কিন্তু নেহা কেন নিলয়ের সাথে কথা বলছে না, তাকাচ্ছেও না? ব্যাপারটা ভীষণ রকম ভাবাচ্ছে নিলয়কে। নিলয় সরাসরি প্রশ্ন করতেও পারছে না নেহাকে। আজ 3 দিন হলো নেহা কথা বলে না নিলয়ের সাথে। 3 দিন নিলয় নেহার আশেপাশে ঘুরঘুর করলেও নেহা তাকে একবারও পাত্তা দেয়নি। নিলয়ের দিকে একবারও তাকায়নি সে। নিলয় চুপচাপ ভাবতে থাকে। যাক, ভালোই হলো, আমাকে জ্বালানোর বা প্রশ্ন করার মতো কেউ নেই। নিলয় ক্যাম্পাসের একটি ফাঁকা জায়গাতে এসে বসল। রকি আর মাহিকে কোথাও খুঁজে পাচ্ছে না নিলয়। চারপাশে তাকালো নিলয়। এমন সময় নেহা আসলো নিলয়ের কাছে। নেহাকে দেখে নিলয় প্রশ্ন করল। আরে তুমি তো কি মনে করে আবার? নেহা চুপচাপ হয়ে তাকিয়ে রইল। কি ব্যাপার, চুপ কেন? নেহা কোনো জবাব দিল না। নিলয় স্থির হয়ে তাকিয়ে থাকে নেহার মুখের দিকে। নেহা এদিক সেদিক তাকালো। নিলয়ের দিকে গম্ভীর মুখে তাকালো। নেহা মুখে যতটা সম্ভব রাগ এনে বলল। কে তুমি? নিলয় প্রশ্নটা শুনে চমকে উঠল, কারণ আজকে নেহার মুখ থেকে তুমি প্রশ্নটা বেশ অন্যরকম লাগছে। নিলয় কিছু বলতেও পারছে না, সে চুপচাপ বসে আছে। নেহা সবসময় একই রকম প্রশ্ন করে নিলয়কে, কিন্তু আজকের এটা অন্যরকম মনে হলো। আমি কিছু জিজ্ঞেস করেছি, কে তুমি? আরে কে মানে? আর এসব প্রশ্নের কোনো উত্তর থাকে নাকি? নেহা নিলয়ের পাশে বসলো। নিলয়ের কোনো কথায় পাত্তা দিল না নেহা। নেহা কোনো ভ্রুক্ষেপ না করে আবার প্রশ্ন করলো। তোমার পরিচয় কি? বাসা কোথায় তোমার? নেহা, এসব কি বলছো? আর আমাকে কেন এসব বলছো তুমি? আমি তোমার প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই। তাই নাকি? তাহলে এটা কেন তোমার ব্যাগে থাকে? কথাটা শেষ করে নেহা তার হাত পেছন থেকে সামনে আনলো। নিলয় নেহার হাতের দিকে তাকালো। নিলয় নেহার হাতে যেটা দেখলো সেটা দেখার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। অবাক হয়ে তাকিয়ে থাকে নিলয়, কারণ নেহার হাতে একটি পিস্তল, আর পিস্তলটি নিলয়ের বেশ চেনা। পিস্তলটি নিলয়েরই। নিলয় অবাক হয়ে প্রশ্ন করল। দাও এটা। এটা তোমার কাছে কেন? তুমি পেলে কোথায়? নেহা কোনো কথা বলল না, কিন্তু নিলয় আর এক মুহূর্ত দেরি করে না। সো মেরে নিলয় নেহার হাত থেকে পিস্তলটা কেড়ে নেয়। কেউ দেখার আগে তাড়াতাড়ি পিস্তলটি কোমরে গুজে নিল নিলয়।
তবে প্রশ্ন একটাই, নেহা পিস্তলটি কোথায় পেল? তোমার ব্যাগে এটা কেন? চুপ থাকলো। কি হলো বলো, আমাকে বলতেই হবে। ক্লাসে যাও। বললাম না আমাকে বলো, এটা কেন তোমার ব্যাগে? কে তুমি সেটা বলো। কেন তুমি এখানে? সব সব বলো আমায়। নেহা ক্লাসে যাও। যা যা বলছি তার অ্যান্সার দাও, না হলে। না হলে কি? বুঝতে পারছো না? নিলয় কিছু বলল না, নেহার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। নেহা আরও রাগী মুখে তাকিয়ে আছে নিলয়ের দিকে। নিলয় জোরে জোরে কয়েকটা নিঃশ্বাস নিল। নিলয়ের ইচ্ছে করছে এখনই সবার সামনে নেহাকে মেরে ফেলতে, কিন্তু না। নিলয় কিছুটা শান্ত হয়। নেহা প্রশ্ন করে, কি হলো কি? আসলে পিস্তল থাকে আমার নিজেকে বাঁচানোর জন্য। মানে কেন? মানে আমি মাস্তান, যে শহরে থাকতাম সেই শহরের টপ মাস্তান আমি, তাই। কেন? আমি না তোমার কথা বুঝতে পারছি না। আরে কেন মানে? মাস্তানি করি তাই মাস্তান। কেন মাস্তানি করো? তোমার ফ্যামিলিতে সবাই মাস্তান নাকি? ফ্যামিলি? হাসছো কেন বলো? কেউ নাই আমার। মানে তাহলে মাস্তানি করো কেন? বোকার মতো প্রশ্ন করছো কেন? বলো। পরিস্থিতির শিকার। কি হয়েছিল? নিলয় আবারও বসলো সেই আগের জায়গাতে। নেহা দাঁড়িয়ে নিলয়ের সামনে এসে দাঁড়ালো। নিলয় একটু চুপ থেকে দীর্ঘ একটা নিঃশ্বাস ছাড়লো। নেহার দিকে তাকালো। নেহা উত্তর শোনার দৃষ্টিতে চেয়ে আছে। নিলয় পুরনো স্মৃতির মাঝে হারিয়ে যেতে থাকে। বেশ কিছু সময় চুপ থেকে নিলয় বলা শুরু করলো। সব পরিবারের মতো আমাদের পরিবারেও সুখ ছিল, ছিল অনেক কিছুই। আমার যখন 14 বছর বয়স তখন আমার মা মারা যায় ক্যান্সারে। সেদিন খুব কেঁদেছিলাম আমি। সেদিন বুঝেছিলাম মা আসলে কি জিনিস। আব্বু মাকে খুব ভালোবাসতো। আব্বু ভেঙে পড়েছিল খুব, কিন্তু আমি যখন কলেজে উঠলাম, অর্থাৎ আমার আব্বু আমার নিজের মা মারা যাওয়ার 3 বছর পর বিয়ে করে আরেকটা। বাবা ভেবেছিলেন আমি একা থাকবো, মা হারা হয়ে থাকবো, তাই তিনি বিয়ে করে। সৎ মা আমার মায়ের অভাব পূরণ করবে বলে বিয়ে করে আনে বাবা তাকে, কিন্তু না, সেরকম কিছুই হয়নি। আসলে সৎরা আপন হয় না কখনোই। তিনি ছিলেন লোভী একজন মহিলা। একদিন কলেজ থেকে ফিরে দেখে আমার সৎ মা আব্বুর বেডরুমে অন্য একটি লোকের সাথে একই বিছানাতে শুয়ে আছে। ওনাদের কারো গায়ে কোনো প্রকার কাপড় ছিল না। এসব দেখার পর নিজেকে কেমন অসহায় লাগছিল। ওনারা আমাকে দেখে ফেলে। সৎ মা আমার কাছে এসে অনেক কথা শোনায়। এটাও বলে আমি যেন আমার বাবাকে কিছু না বলি, কিছু বলতে গেলেই মারতো আমাকে তিনি। এমনই একদিন কলেজ থেকে ফিরে দেখি সেদিনে সেই লোকটা রুম থেকে বের হচ্ছে। তারপরেই মা বের হয়। আমি যে প্রশ্ন করি, কি ব্যাপার মা, লোকটাকে? কেন? তোমার রুমে প্রতিদিন তিনি কি করে? মানে তোকে বলতে হবে কেন? আর তুই জানতে চাইছিস কেন? আমি আব্বুকে সব বলে দিব। কুত্তার বাচ্চা, তুই যদি তোর বাপকে কিছু বলিস সেদিন তোর বাবা সহ তোকে খুন করব। যা নিজের কাজ কর, আর ভুলেও তোর বাবাকে কিছু বলবি না। যদি বলেছিস তাহলে বিষ দিয়ে তোর বাবাকে মেরে ফেলবো, এরপর তোকেও মেরে ফেলবো। মনে রাখিস কথাটা। কথাগুলো চুপচাপ শুনে যাই আমি। চোখ দিয়ে পানি পড়তে লাগলো আমার। মায়ের ভালোবাসা যে এমন হয় কখনো জানা ছিল না আমার। কি এমন হতো একটু ভালোবাসা দিলে? কিন্তু তিনি ভালো মহিলা বা নারী ছিল না। তবে একদিন আব্বুকে সব বলি। আব্বু, এই মহিলা ভালো না। কে? সৎ মা। নিলয়, কাউকে সম্মান দিতে শিখোনি নাকি? তোমার মা হয়। মা হয়, তবে সৎ মা। কি হয়েছে? উনি তোমার অনুপস্থিতিতে বাইরের লোক কিনে তোমার বেডরুমে। বেয়াদব ছেলে, তুমি কি বলছো এসব? সেদিন আব্বুর মুখের দিকে কান্না ভরা চোখে তাকিয়েছিলাম। কিছু বলার মতো সাহস হচ্ছিল না, কারণ সৎমাকে আমার জন্যই বাড়িতে আনা হয়েছিল। বাবা তাকে ভালোবেসে ফেলে, অথচ ওনার খারাপ দিকটা বাবা দেখেনি। ওনাকে বলি, বিশ্বাস না করলে তুমি দেখে নিও। এইটুকু বলেই সেদিন চলে আসি আমি ওনার থেকে। এভাবে 2 দিন যায়। প্রায় রাতে নতুন মা আর আবার বাবার মধ্যে ঝগড়া শোনা যেত। বুঝতাম বাবা বুঝে গেছে ওনার নতুন স্ত্রী কেমন। একদিন রাতে ঘুমিয়ে আছি, তখনই চিৎকারে ঘুম ভেঙে যায়। চিৎকার আসে আব্বুদের রুম থেকে। দৌড়ে সেখানে যেয়ে দেখি আমার আব্বুকে সৎমার সেই লোকটি খুন করছে, ছুরি দিয়ে আঘাত করছে বারবার। আব্বু, চিৎকার করে ডাক দিলাম। ওইটাকে ধর। ওদেরকে ধাক্কা দিয়ে আব্বুর কাছে গেলাম। আব্বুকে জড়িয়ে ধরি। আমার দিকে তাকিয়ে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেছিল, নিলয়, তুই কোনোদিন রাগের বশে কিছু করে বসবি না। তারপরে তিনি মারা যায়। তখনই রাগ উঠে যায় আমার। ওনার পেটে ছুরি ঢোকানো ছিল, আমি সেটা হাতে নেই। নিজেকে কন্ট্রোল করতে পারিনি, খুন করি আমি সেই লোকটাকেও, আমার সৎ মাকে। তারপর থেকে আমি পাল্টে যাই। আস্তে আস্তে বড় হতে থাকি আমি। পালিয়ে যাই সেখান থেকে।
ঘটনাক্রমে জানতে পারি বাবার আগে সৎ মায়ের আরও অনেকগুলো অ্যাফেয়ার ছিল। বাবা তাকে বিয়ের পর জেনেছিল, কিন্তু তিনি বড্ড দেরি করে ফেলে। বাবার টাকাগুলো হাতানোর জন্যই তিনি বিয়ে করে আমার বাবাকে। বিয়ের পরও ওনার অ্যাফেয়ার চালিয়ে যায়, যার জন্য আমার বাবাকে মরতে হয়েছে। এরপর একটা গ্যাং হয় আমার। যশোরের সবাই আমাকে এক নামে চেনে, আমাকে ভয় পায়। হয়ে উঠি মাস্তান, সারা এলাকায় মাস্তানি করে বেড়াতাম। কিন্তু আব্বুর কথাটি বারবার মনে পড়তো, তাই এখন ভালো হওয়ার জন্য এখানে এসে নতুন করে জীবন শুরু করেছি। নিলয় কথাগুলো বলা শেষ করে নেহার দিকে তাকালো। নেহা নিলয়ের দিকে কিছু সময় তাকিয়েছিল। পিছন ঘুরে দেখে রকি আর মাহিও দাঁড়িয়ে আছে, কিন্তু ওরা কেউ কোনো কথা না বলে সেখান থেকে চলে যায়। নিলয় অবাক হয়ে ওদের যাওয়ার দিকে তাকিয়ে রইল। নেহা এভাবে কিছু না বলে চলে গেল কেন? পরের দিন নিলয় ভার্সিটিতে আসে। আজ সবার থেকে দেরি করে এসেছে। নিজের জায়গাতে যেয়ে বসলো ও। সামনের বেঞ্চের দিকে তাকিয়ে দেখে নেহা ওর দিকে তাকাচ্ছে বারবার। তবে সেই তাকানোর মাঝে আছে একটা ক্ষোভ, একটা রাগ। কিন্তু কেন সে এভাবে তাকাচ্ছে? নিলয় তো নেহার কোনো ক্ষতি করেনি। স্যার রুমে এসে সোজা নিলয়ের কাছে দাঁড়িয়ে প্রশ্ন করলো, নিলয়, তুমি বলো তো মানুষ কেন স্বার্থপর হয়? সেখানে বলা হয় থাকে মানুষ মানুষের জন্য। স্যার, মানুষ স্বার্থপরতা শেখে পরিস্থিতির মধ্যে পড়ে। যদি কারোর সাথে খারাপ কিছু হয়, সে তো সেখান থেকেই স্বার্থপর হয়ে যায়। তাহলে মা বাবা কেন স্বার্থপর হয় না? স্যার, মা বাবা হলো পৃথিবীর সবচাইতে অমূল্য সম্পদ। যার এই দুটো সম্পদ নেই, মোটেও ধনী না সে। আর মা বাবা মোটেও স্বার্থপর হয় না, কারণ তাদের মন সন্তানের জন্য সবসময় পবিত্রতায় ভরা থাকে। সন্তান যত বড়ই ভুল করুক না কেন, মা বাবার কাছে সে কিছুই করেনি। এটাই হলো ভালোবাসা স্যার, এটাই হলো সন্তানের প্রতি পিতামাতার ভালোবাসা। কিন্তু কেন স্যার এমন প্রশ্ন? আসলে আমার ছেলেটা আবার ফিরে এসছে তো তাই। কিছু না বলে মুচকি এসে বসে পড়ল নিলয়। সামনে তাকিয়ে দেখে নেহা নেই সেখানে। কিন্তু কই গেল সে? সারা ক্লাসে নেহার কোনো খোঁজ নেই। ক্লাস শেষ করে বাইরে বের হলো নিলয়। রকিও নেই ওর আশেপাশে। নিলয় কেমন যেন একটু ভয় পেতে থাকে। ওর কেন জানি আজ মনে হচ্ছে এই কলেজে আসা তার আজ শেষ দিন। হয়তো আর আসতে পারবে না। চারদিক ভালো করে দেখে নিল একবার। ক্যাম্পাস থেকে বের হওয়ার আগে সব দিকে চোখটা বুলিয়ে নিল নিলয়। ক্যাম্পাস থেকে বের হলো ও। ভার্সিটির গেটের সামনে আসতেই নিলয় অবাক হলো। সামনে দেখে নেহা সহ কতগুলো পুলিশ দাঁড়িয়ে আছে, আর নেহার গায়েও পুলিশের পোশাক। নিলয় একটু ভয়ে নিয়ে বলল, নেহা তুমি? অবাক হচ্ছ? এই নাও। নেহা হাত বাড়িয়ে কিছু একটা দিল। নিলয় সেই জিনিসটার দিকে তাকিয়ে আছে অপলক হয়ে। নিলয়ের পরিচিত সেই পিস্তলটি, যা নিলয়ের ব্যাগেই থাকতো। কিন্তু নেহা এটা পেল কোথায়? তাহলে কি নিলয়ের কাছে কি অন্য একটা পিস্তল? নেহা একটু মুচকি আসলো। নিলয়ের দিকে তাকিয়ে মুখে বলল, চুপ কেন? আমি কিছুই বুঝতে পারছি না। খুব খুঁজেছি তোমায়। তুমি খুব নিখুঁত মাস্তান ও খুনি। বহু জায়গায় তোমায় খুঁজেছি, শেষে তোমাকে এখানে পেলাম। কিভাবে তোমাকে এখানে পেলাম জানো? সেটা একটু পরেই বলছি। আগে শোনো, তোমার মনে আছে টিজারের সেদিন তোমাকে ভাই বলে ডেকেছিল? সেদিন অনেক বেশি সন্দেহ হয়, যদিও তোমার কাছে একজন লোক আমাকে অনেক আগেই জানিয়েছিল তুমি এখানে। সে কে শুনতে চাও তার নাম? না না, শোনার দরকার নেই, নিজেই দেখে নাও। আচ্ছা, পরে তার সাথে তোমার নতুন করে এন্ট্রি করাচ্ছি। আগে গল্পটা শোনো। তোমাকে ভালোবাসার ফাঁদে ফেলতে চেয়েছিলাম শুরু থেকেই। এটা ছিল মাস্টার গেমের অংশ, কিন্তু প্রেমে তুমি পড়নি। তবে রোজ দেখতাম তুমি ব্যাগের কাছ থেকে নড়তে না। সন্দেহটা বাড়ে, আর তোমার পরিচয়হীন স্বভাবে খোঁজ নিয়ে জানতে পারি তুমি সেই মাস্তান নিলয়। আর বড় কথা হলো, সেদিন তোমায় শুনেছিলাম ফোনে কথা বলাটা, শুনে নিয়েছিলাম কাউকে খুন করবে। আর যাকে খুন করেছিলে সে হলো আমাদের ডিপার্টমেন্টের একজন পুলিশ। তোমার উপর নজরদারি রাখতেই আমি ওকে পাঠিয়েছিলাম, কিন্তু তুমি তাকেও মেরে দিলে। এবার আসি, কে তোমার নামে আমাকে খবর দিয়েছিল? নেহা ইশারা করতেই একটা ছেলে বেরিয়ে আসলো পুলিশদের পেছন থেকে। মাথায় কালো হুড তোলা, লম্বা টুপিওয়ালা ড্রেস। নিলয়ের সামনে এসেই টুপি তুলল। নিলয় অবাক হয়ে তাকিয়ে আছে। সে হলো অর্ক, নিলয়ের খুব কাছের বিশ্বস্ত লোক।
নিলয় অবাক হয়ে বলল, তুই? ভাই আমি। বাহ বাহ, ভালো মতোই প্ল্যান ছিল তোদের। তবে নেহা আমাকে আগে কেন ধরনি? কেন আমার পুরনো কথাগুলো শোনার পর ধরলে? আর আমি তো ভালো হতে চেয়েছি। স্বীকারোক্তির দরকার ছিল। হি হি হি, আমাকে নিয়ে ভালোবাসা নাটক করলা? হুম। প্রমাণ হয়েই গেল মেয়েরা আসলেই নিকৃষ্ট। নিলয় কথাটা শেষ করে নেহার হাতে থাকা পিস্তলটি কেড়ে নিল। পিস্তলটি নেহার সোজা কপাল বরাবর ধরে যেই ট্রিগার টানতে যাবে তখনই নিলয়ের পায়ে গুলি করে পেছন থেকে কেউ একজন। নিলয় পেছনে ঘুরে তাকালো। পিছনে 7 জন পুলিশের মতো যে গুলি করেছে তাকে নিলয় খুব ভালো করেই চেনে, আর সে হলো রকি। নিলয় কিছু বলতে যাবে তখনই রকি আরও একটি গুলি করে নিলয়ের হাতে। নিলয় ছিটকে পড়ে যায় কিছুটা দূরে। মাথাটা গাড়ির সাথে যে ধাক্কা খায়, সাথে সাথেই ওর জ্ঞান হারায়। নিলয় চোখ মেলে তাকালো। আশেপাশে অন্ধকার, মাথার উপর একটি হলুদ বাল্ব জ্বালানো। বোঝা যায় রাত হয়ে গেছে। হাতে পায়ে ব্যান্ডেজ করা, চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছে নিলয়কে। ও এখন থানার মধ্যে আছে। নিলয় সামনে তাকায়। নেহা কারাগারের বাইরে দাঁড়িয়ে আছে। নেহা বলল, তো মিস্টার নিলয়, খুব সমাজের হয়ে লেকচার দেন তাই না? খুব বুদ্ধিমান ছিলেন তাই না? কিন্তু এখন আর সেসব দিয়ে কাজ নেই। আপনার ফাঁসির ব্যবস্থা করছি। এখনো সময় আছে নেহা, আমাকে এখানে মেরে ফেলো। কসম করে বলছি, আমাকে এরপর আর মারার সুযোগ পাবে না তুমি। তাই নাকি? কে বাঁচাবে তোমায়? আগে নিজেরটা ভাবো। নেহা আর কিছু বলল না। সেখান থেকে চলে যায় ও। নিলয় হাসতে হাসতে বলল, হায় রে মানুষ, ভালো হওয়ার সুযোগটুকু দিলি না। আর তোকে তো বিশ্বাস করে সব নিজের মুখে বলেছি, তারপরে তুই এমনটা করলি। আসলে বিশ্বাস নিয়ে খেলাটা তোর মতো মেয়েদের কাছে একটা মজার ব্যাপার। আমাকে বলে দিলেই তো হতো, নিজে এসে ধরা দিতাম তোর কাছে। চেয়েছিলাম একটা ভালো মানুষ হব আগে, তারপর নিজে এসে ধরা দিব। কিন্তু ভালো আর হতে দিলি না। তবে এখানেই শেষ না, আমি তো বের হবো এখান থেকে। বের হয়ে শুরু করবো আবার মাস্তানি। প্রথমে খুন হবি তুই। আজ আমার বিশ্বাসের খুন করলি তুই, সাথে আমার মনের অনুভূতিগুলোকেও মারলি। আর আমি মারবো তোকে। হবে তোর দেহের খুন, রেডি থাকিস। নিলয় একটু জোরেই হেসে উঠল। হাসিটা কোনো সাধারণ হাসি না, হাসিটা ছিল এক পৈশাচিক হাসি। পরন্ত বিকেলে ছাদের কর্নারে দাঁড়িয়ে অস্ত যাওয়া সূর্যের দিকে অপলক তাকিয়ে আছে নিলয়। এই সূর্যের রোশনি খুব একটা চোখে পড়ছে না ওর, কারণ এটা গোধূলি লগ্ন। তাই নিথর দাঁড়িয়ে সেটা দেখছে ও। মাঝে মাঝে মৃদু বাতাস বইছে, যার ফলে কিছু পুরনো স্মৃতি মনের কোণে উকি দিয়ে উঠেছে, যা নিলয় চায় না সেগুলো মনে করতে। কিন্তু মানুষের মন যেমন নরম তেমনই লাগামহীন। চাইলেই সব বাধা স্মৃতি মন থেকে মুছে ফেলা যায় না, বা না ভেবেও থাকা যায় না। মনে পড়ছে 1 বছর আগের কথা। মনে পড়ছে নেহার বিশ্বাস নিয়ে খেলা করা। নিলয় তো চেয়েছিল ভালো হতে, কিন্তু নেহা সেটা আর হতে দেয়নি। চাইলেই নিলয় সেদিন তাকে মেরে ফেলতে পারত। যেদিন জেল থেকে বের হয়েছিল সেদিন মারতে পারত। চাইলে সবার সামনে নিলয় মাস্তানি দেখাতে পারত। তবে নিলয় সেটা করেনি। নিলয় ছাদে দাঁড়িয়ে 1 বছর আগের সব কিছু মনে করার চেষ্টা করল। 1 বছর আগে পুলিশ হেফাজতে আছে নিলয়। গতকাল আদালত থেকে নেহার দেওয়া জবানবন্দি ও লিখিত প্রমাণের উপর ভিত্তি করে নিলয়কে 7 দিনের রিমান্ডের আদেশ দিয়েছে। গতকাল থেকেই টর্চার শুরু করেছে পুলিশ। কিন্তু যার মনের মাঝে দাবানল জ্বলছে তার কাছে শারীরিক অত্যাচার কিছুই না। নিলয় জানে তাকে এখান থেকে বের হতেই হবে যে কোনোভাবে। নিলয়ের বিরুদ্ধে সব প্রমাণ এখনও পুলিশ জোগাড় করতে পারেনি। আর পারবেই বা কিভাবে? নিলয় যা করেছে সবাই জানে, কিন্তু কেউ নিজের চোখে কিছুই দেখেনি। বাকি রইল অর্কের বিষয়। অর্ককে তুলে নিয়ে যাওয়া হয়েছে। নিলয়ের লোকই তুলে নিয়ে গিয়েছিল, তাই আদালতে রিমান্ডের ব্যবস্থা করা হয়েছে, যেন নিলয় সবটা স্বীকার করে। টর্চারের এক পর্যায়ে নেহা এসে দাঁড়ালো কারাগারের সামনে। তখনই নিলয়ের উপর টর্চার বন্ধ করে পুলিশগুলো। তারপর ওরা বাইরে চলে গেল আর নেহা ভেতরে ঢুকলো। মিস্টার নিলয়, এখনো সময় আছে, সবকিছু স্বীকার করে নাও, না হলে আরো ভয়ঙ্কর পরিণতি অপেক্ষা করছে তোমার জন্য। নিলয় শুধু হাসলো, কারণ নিলয় জানে নেহাকে একবার বিশ্বাস করে আজ সে এই কারাগারে এসেছে। আর ওর কথার প্রলোভনে পড়লে সরাসরি ফাঁসির মঞ্চে উঠতে হবে ওর। নেহা নিলয়ের হাসিতে বেশ বিব্রত বোধ করল। ও বুঝতে পারছে না নিলয় কেন হাসছে। তবে রাগী মুখ নিয়ে নেহা বলল, মিস্টার নিলয়, তুমি যদি সবকিছু স্বীকার করে নাও তাহলে আমি আদালতে সুপারিশ করব তোমার সাজা কমানোর জন্য। আমি চাই না
তোমার মতো একজন মেধাবী ছেলে ফাঁসির দড়ি গলায় পড়ুক। সরি মিস নেহা, আমি কিছুই করিনি, তাই স্বীকার করারও কিছু নেই। নিলয় কথাটা বলে আবার হাসল। হাসির কারণ নিলয় জানে ও এখানে যা বলবে তা সবকিছু রেকর্ড হবে, তাই সবকিছু ভেবেচিন্তে বলতে হবে ওর। নেহা আরো বিরক্তি নিয়ে তাকালো নিলয়ের দিকে। নেহা চাইছে নিলয় যেন সবকিছু স্বীকার করুক, কোথায় কাকে কিভাবে মার্ডার করেছে, কিন্তু ওর মুখ থেকে কেউ কিছু বের করতে পারছে না। এজন্য ছোট মাইন্ড গেম খেললো নেহা, কিন্তু তাতেও কাজ হলো না। নেহা বলল, কিছুই করনি। তোমার সৎ মাকে কে খুন করেছিল? সেটা আমি জানলে আজ আমার জায়গায় সেই লোক এখানে থাকতো, হয়তো মায়ের কোনো প্রেমিক হবে। দেখো, একদম চালাকি করবে না। মিস নেহা, তোমার সাথে আমার কোনো শত্রুতা থাকবে না। মনে করলাম কোনো শত্রুতা নেই, তাহলে আমার হাতে তুমি নিজেই পিস্তল দিয়ে আমাকে এভাবে গ্রেফতার করলে কেন? আমি তো এখানে এসেছিলাম পড়ালেখা করে মানুষ হওয়ার জন্য, কিন্তু তুমি আমাকে ফাঁসিয়ে দিলে। বুঝেছি মিস্টার নিলয়, তুমি এভাবে কোনো কিছু স্বীকার করবে না। ভালোবাসার সম্পর্ক, মনুষ্যত্ব নিয়ে তুমি যতই লেকচার দাও না কেন, তোমার মতো অমানুষেরা নিজেরা কখনো এসব কিছুর দাম দিতে পারে না। নিলয় শুধু হাসছে। এই হাসি বিদ্রুপের হাসি। মনে মনে নিলয় ভাবছে, ভালো হতে চেয়ে যেই ভুল আমি করেছি সেই ভুল আর আমি আরেকবার করতে চাই না। এই দুনিয়াটা ভালো মানুষের জায়গা না। নেহা চলে গেল। 7 দিন রিমান্ড শেষে নিলয়কে আবার আদালতে হাজির করানো হলো। এর মাঝে নিলয়ের গ্যাংয়ের ছেলেদের কাছে খবর চলে গেছে পুলিশ নিলয়কে গ্রেপ্তার করেছে। আদালতে গিয়ে দেখল মাসুম আর সিয়ামেরা। নিলয়ের জন্য উকিল ঠিক করেছে। নিলয়কে আদালতে হাজির করেছে নেহা। নিলয়ের পক্ষের উকিল দেখে নেহা আশ্চর্য হয়ে গেল। ওর মুখের দিকে তাকিয়ে সেটা বুঝতে পেরে আবারও নেহার প্রতি বিদ্রুপের হাসি হাসল নিলয়। আদালতের কাজ শুরু হলে পুলিশ নিলয়ের বিপক্ষে কোনো প্রমাণ সাক্ষী পেশ করতে পারেনি। রকিকে সাক্ষী হিসাবে পেশ করলেও কাজ হয়নি, কারণ সে ছিল পুলিশ, আর পুলিশ কখনো সাক্ষী হয় না। নিলয়ের পক্ষের উকিল তখন আদালতে আর্জি করল, নিলয়ের উদ্দেশ্যে প্রণোদিতভাবে ইন্সপেক্টর নেহা গ্রেফতার করছে এবং নিলয়কে সেই পিস্তল সহ গ্রেফতার করছে, সেটা ইন্সপেক্টর নেহাই নিলয়ের হাতে দিয়েছিল। সেটা প্রমাণ করল তিনি। আদালত নিলয়ের জামিন মঞ্জুর করে, কিন্তু পুলিশের পক্ষ থেকে নিলয়ের বিপক্ষে প্রমাণ জোগাড় করার জন্য সময় চাইল। তাই আদালত নিলয়কে পরবর্তী তারিখে পুনরায় হাজির দিতে বলল। আদালত থেকে বের হয়ে আবারও হাজতে যেতে হবে নিলয়ের। নেহা অবাক হচ্ছে, নিলয় কিভাবে এত মিথ্যা সাক্ষী ওর পক্ষে উকিল জোগাতে পারল। অর্ক থাকলে নিলয় আজকে বেঁচে যেতে পারত না। কিন্তু অর্ক কেন আসলো না? পুলিশেরা অর্ককেও খুঁজছে, কিন্তু অর্ককে ওরা কোথাও পাবে না। অর্ক এখন নিলয়দের লোকেদের কাছে বন্দী। নিলয় হাজতের দিকে যাচ্ছে। আদালত থেকে জামিনের কাগজ হাজতে পৌঁছালে তবেই নিলয় ছাড়া পাবে। নিলয় আদালত থেকে ফেরার সময় নেহার সাথেই ফিরেছে। নিলয় মুচকি মুচকি হাসছে। নেহা একবার হাসির কারণ জানতে চেয়েছিল, কিন্তু নিলয় তা বলে না, শুধুই শব্দ ছাড়া হেসেছে। নিলয় বলল, মিস নেহা, এই দুনিয়ার নিয়মকানুন আমি শিখতে চাইনি, আর কেউ আমাকে বলেও দেয়নি। এই দুনিয়া নিজেই আমাকে তার নিয়মকানুন শিখিয়েছে। তুমি যে আইনের ক্ষমতায় আমাকে গ্রেফতার করেছিলে, সে আইন তৈরি করে ক্ষমতাশালীরা, আর ক্ষমতাশালীরা এমন আইন কখনোই তৈরি করবে না যে আইনে তারা নিজেরাই বিপদে পড়ে। এখানে আইন তৈরি করা হয় ক্ষমতাশালীর ক্ষমতা রক্ষা করার জন্য, আর আমার মতো মানুষেরাই ওদের ক্ষমতা। তার মানে এখানে আইন তৈরি হয় আমাদের রক্ষা করার জন্য। মিস্টার নিলয়, তুমি অনেক বুদ্ধিমান। বুদ্ধির জোরে এবার বেঁচে গেলেও সাজা তোমাকে পেতেই হবে। সে না হয় পরে দেখা যাবে, তবে ধন্যবাদ তোমাকে ভালো হতে চেয়ে যে ভুল আমি করতে যাচ্ছিলাম সেটা ধরিয়ে দেওয়ার জন্য। কিন্তু আমার সাথে বিশ্বাসঘাতকতা করার শাস্তি তোমাকে পেতে হবে। নেহা আর কোনো কথা বলেনি। নিলয় হাজতে যায়। নেহা অনেক চেষ্টা করে নিলয়কে আটকে রাখার, কিন্তু সেদিন সন্ধ্যায় বের হয় থানা থেকে নিলয়। নিলয় থানা থেকে বেরিয়ে প্রথমেই দেখা করতে চলে যায় ভার্সিটির স্যারের সাথে। স্যার, এই শহর ছেড়ে চলে যাব, তাই যাবার আগে একবার আপনার সাথে দেখা করতে আসলাম। নিলয়, জীবন সম্পর্কে তুমি অনেক বেশি জানো, হয়তো আমার চাইতে অনেক বেশি। আমি তোমার ব্যাপারে সব কিছু শুনেছি। আমার বিশ্বাস তুমি ভুল কোনো কিছু করবে না। আজ তোমাকে একটা কথা বলি, এই পৃথিবীতে এমন অনেক অন্যায় হয় যার বিচার আইন করতে পারে না।
এদের বিচার করতে তোমার মতো নিলয়ের দরকার হয়। লোকে তোমাকে যতই মাস্তান বলুক, আমার বিশ্বাস এই মাস্তানি একদিন তোমাকে মানুষের চাইতে অনেক বড় করে নিয়ে যাবে। ধন্যবাদ স্যার। তবে এখানে এসেছিলাম একজন ভালো মানুষ হয়ে বেঁচে থাকতে, কিন্তু ওরা আমাকে ভালো মানুষ হয়ে থাকতে দিল না। আবার মাস্তানি শুরু করব, কিন্তু যাওয়ার আগে একটা কথা বলতে চাই স্যার। বলো, কি বলতে চাও? পাঠ্য বই যাই পড়ান, কিন্তু জীবন সম্পর্কে এইভাবেই বোঝাতে থাকবেন, তাহলে হয়তো আমার মতো আরেকজন নিলয়ের জন্ম হবে না। নিলয়, আমি হয়তো আমার ছাত্রদের বোঝাতে পারবো, কিন্তু তুমি চাইলে সারা দেশকে বোঝাতে পারবে। আর আমি চাই তুমি সেটা করো। লোকে তোমাকে মাস্তান বললেও আমার জীবনের সেরা ছাত্র হয়ে আজীবন থাকবে তুমি। আর হ্যাঁ, আরেক আর হ্যাঁ আরেকজনকে যেন তোমার মতো নিলয় না হতে হয়, সেই কাজটা তুমি করবে। এটাই তোমার কাছে আমার আশা। নিলয় থানা থেকে বেরিয়েই প্রথম দেখা করতে চলে যায় ভার্সিটির স্যারের সাথে। স্যারকে অনেক বেশি ভালোবাসে নিলয়। নিলয় কথাগুলো বলেই বিদায় নিল স্যারের কাছ থেকে। আজ থেকে আবার মাস্তান নিলয়ের জীবন শুরু। তবে এই নিলয় আগের থেকে ভয়ঙ্কর। এবার এই দেশ দেখবে নিলয়ের মাস্তানি, কারণ আজ নিলয় অন্যরকম। সমাজের কাছে এক ভয়ঙ্কর কিলার ও আতঙ্ক। নিলয় কল্পনা থেকে বাস্তবে ফিরল। চারপাশে সন্ধ্যা ছড়িয়ে রাতের অন্ধকার নেমে এসেছে। সময় পেরিয়ে বিকেল গড়িয়ে সন্ধ্যা, তারপর রাত। প্রকৃতির সাথে মানুষের মনও যেন বদলায়। নিলয় তখনই শুনতে পেল ছাদের কোণাতে দাঁড়িয়ে উপরের কথাগুলো চুপ করে ভাবছিল নিলয়। ঠিক তখনই বাড়িওয়ালার মেয়ে মিমি এসে কথাটি বলল। নিলয় বিরক্তিকর ভাব নিয়ে ওর দিকে তাকালো। ওভাবে তাকাবেন না মিস্টার নিলয়। আচ্ছা, আপনার নাম এত বড় কেন? আমি কিন্তু নিলয় বলে ডাকতে পারবো না, আমি ছোট করে নীল বলে ডাকবো, বুঝেছেন? নিলয় কোনো কথা না বলে রাগী ভাব নিয়ে আবার মিমির দিকে তাকালো। ঢাকা শহর ছেড়ে যেদিন থেকে এখানে এসেছিল সেদিন থেকেই জ্বালিয়ে যাচ্ছে মিমি। কোনো নোটিশ ছাড়াই হুটহাট করে চলে এসে বকবক করতেই থাকে মিমি নামের মেয়েটি, যেটা নিলয়ের মোটেও সহ্য হয় না। মিমি বুঝতে পারে নিলয় বিরক্ত হয়, কিন্তু মিমি এসব পাত্তা দেয় না। মিমি আরও বেশি করে নিলয়কে জ্বালায়। তবে এখন নিলয়ের মেয়েদের দেখলেই ওর কোমরে গোজা পিস্তলে হাত বুলিয়ে নেয় আর ভাবে এখনই গুলি করে মেরে দেবে মেয়েদেরকে। কিন্তু নিলয় রাগটা পুষে রেখেছে নেহার জন্য। সেদিন নতুন জায়গাতে আসার আগে অর্কের কাছে যায় নিলয়। অর্ক মেঝেতে শুয়েছিল, মাথা ফেটে ওর রক্ত বের হতে থাকে। নিলয় এগিয়ে যায় অর্কের কাছে। অর্ক নিলয়কে দেখতে পেয়ে হাঁপাতে হাঁপাতে সামনে এসে নিলয়ের পা জড়িয়ে ধরে কাঁদতে থাকে। নিলয় জোরে জোরে হেসে উঠল। অর্ক খুব ভালো করেই জানে নিলয়ের হাসি মানে ওর জীবনের শেষ দিন। অর্ক ভয়ে ভয়ে বলল, ভাই আমাকে মাফ করে দিন, আমি কখনো আর বিশ্বাসঘাতকতা করব না। আমি ভুল স্বীকার করছি। অর্ক, তোকে কখনো রাস্তার ছেলে ভাবিনি আমি। তোর মনে আছে তুই রাস্তায় পড়েছিলি, এক টুকরো রুটির জন্য তোকে ধরে মারছিল, মনে আছে? তোর বাম হাতে একটা গরম তেলের বিশাল দাগ রয়েছে। দোকানদার তোকে গরম তেল দিয়ে ছ্যাঁকা দিয়েছিল। সেদিন তোকে কে বাঁচিয়েছিল বলতো? এই নিলয়। আমি সেদিন তোকে পেট ভরে খাবার খাইয়েছিলাম। আমার পিছনে আমার হাত ধরে কাঁদতে কাঁদতে বলেছিলি আমি তোর ভাই, কখনো আমার থেকে তুই দূরে যাবি না। কেন এমন করলি তুই? আমি তো তোকে কোনোদিন খারাপ কাজে ব্যবহার করিনি, বরং তোকে মুক্তি দিয়েছিলাম তোর মতো থাকার জন্য। অথচ তুই। আমার ভুল হয়ে গেছে। আমাকে অনেক টাকার অফার করেছিল, আমি বুঝিনি আপনি এত বেশি ভালোবাসেন আমাকে। চুপ, শোন, আমার কাছে বিশ্বাসঘাতকের কোনো ক্ষমা নেই। নো গেইন, নো পেইন, অনলি কিল। নিলয় আর দেরি করল না। পিস্তলের ট্রিগারে চাপ দিয়ে 4টি গুলি অর্কের মাথায় প্রবেশ করায়। অর্ক কয়েক সেকেন্ডের মধ্যেই নিস্তেজ হয়ে পড়ে। ওর তাজা রক্তে ফ্লোর যেন ভেসে যেতে থাকে। সেদিন রাতেই নিলয় শহর ছেড়ে চলে আসে। নিলয়ের মনে এখন একটাই নেশা, নেহাকে মারার। তারপর মারবে নেহার পুলিশ টিমকে। এই দেশে নিলয়ের গ্যাং বানিয়ে দেবে সব জায়গায়। ও হ্যালো, হাবার মতো চেয়ে আছেন কেন? আচ্ছা, প্রবলেমটা কি আপনার? নীল আকাশের নিচে তুমি আর আমি সাইকেল চালিয়ে ঘুরবো। তুমি চালাবে আর আমি বসে থাকবো। কি? না মানে একটু রোমান্টিক হয়ে গেছিলাম আর কি।
এই তোর প্রবলেম কি রে? এই ছেলে এভাবে কথা বলছেন কেন? জানেন আমার বাসাতে কেউ আমাকে বকা দেয় না। উফ, এ থাক তোর বাড়ির ছাদে, আমি গেলাম চত্বর সব। কথাটি বলে নিলয় চলে আসার প্রস্তুতি নেয়। মিমি তখন হেসে দিয়ে বলল, এই আমি তোমাকে তুমি করেই বলবো, ওইসব আপনি করে বলা আমার ভালো লাগে না। যা ইচ্ছে। ওই তুমি কি মাস্তান নাকি? মিমির থেকে কথাটি শুনে নিলয় চমকে উঠল, কারণ নিলয় কি করে তার কোনো কিছুই এই এলাকার কেউ জানে না। কিন্তু মিমি কি করে বুঝতে পারল সবকিছু? না, মিমির কিছু বোঝার কথা না। ঘুরে আবারও ওর মুখের দিকে তাকালো নিলয়। মেয়েটি দুষ্টু হাসি হেসেই চলেছে। এই মেয়ে কি বললে? আরে বললাম মাস্তান নাকি তুমি? খালি বকা দাও, কথা বলো, কিন্তু মায়াহীন ভাবে, কেমন বিদঘুটে ভাব একটা। চুপচাপ থাকো। কি সব ভাবো আমি রোজ দেখি। হুম না মানে বলছি না তুমি মাস্তান। তুমি মাস্তান হতে যাবে কেন? আসলে মুভিতে দেখেছি যারা এমন চুপচাপ থাকে আর খুন করার প্ল্যানিং করে তারা। নিলয় মিমির দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। এমনিতেই ওর অনেক রাগ হচ্ছে, কারণ প্রথমে সৎ মায়ের কারণে সে মেয়েদের সহ্য করতে পারত না, তারপর নেহার কারণে এখন মোটেও মেয়েদের সে সহ্য করতে পারে না। নিলয়ের ইচ্ছে করছে গুলি করে সবগুলোকে মেরে ফেলতে, কিন্তু নিলয় সবার আগে নেহাকে মারবে, তারপর অন্য কিছু। কিন্তু নিলয় এখানে কাউকেই বুঝতে দেবে না সে সত্যিই মাস্তান। তাহলে এখানেও খারাপ কিছু হতে পারে। নিলয়ের রাগটা একটু বেশি। নিলয়ের মিশন শেষ না হওয়া অবধি যদি মিমি সহ সবাইকে মেরে ফেলতে হয়, তবে নিলয় সেটা করতেও প্রস্তুত। নিলয় আর কিছু না বলে মিমির সামনে থেকে চলে আসলো। তারপর সন্ধ্যা নেমে গেছে বহু আগে, কিন্তু নিলয়ের মনে বয়ে চলেছে কালো রাতের এক দুঃস্বপ্ন। চাইলেই অনেক কিছু করতে পারে, কিন্তু করবে না। নেহাকে মারবে আস্তে আস্তে। সে নিলয়ের বিশ্বাস নিয়ে খেলেছে। নিলয়ও ঠিক সেভাবেই খেলবে নেহার সাথে, মাইন্ড গেম। সে নিলয়কে ভালো হতে দেয়নি, নিলয়ও তাকে ভালো থাকতে দেবে না। নিলয় নিজের রুমের দিকে এগিয়ে যায়। ওদিকে মিমি নিলয়ের চলে যাওয়া দেখতে থাকে। মিমি হলো এই বাড়িওয়ালার মেয়ে, বলা যায় এটা মিমির বাড়ি। নিলয় জানতো না এখানে বাড়িওয়ালা থাকে, তাই সে ছাদের আগের ফ্ল্যাটটি ভাড়া নিয়েছিল। নিলয় রোজ ছাদে উঠত, আর দূরে মিমি এসে দাঁড়াতো। নিলয় মিমিকে দেখেই চলে যেত। মিমি সবসময় ব্যাপারটা খেয়াল করেছে। প্রথম প্রথম মিমি কিছু না বললেও আস্তে আস্তে নিলয়ের এমন গম্ভীর স্বভাবে মজা নিতে থাকে, আর এতেই নিলয় বিরক্ত। নিলয় রুমে আসলো। কিচেনে যেয়ে একটা গরম কফি বানিয়ে ব্যালকনিতে এসে দাঁড়ালো। নিলয় কফিতে চুমুক দিচ্ছিল, তখনই একটা ফোন কল আসে। নিলয় ফোন হাতে নিয়ে দেখে সিয়ামের কল। ভাই, আপনি কোথায়? কেন? ভাই, স্নেহা আজ রাতে শহরের বাইরে মিশনে যাবে। আপনি খবর দিতে বলেছিলেন, তাই দিলাম। ওকে। নিলয় মিমিদের বাসাতে এসেছে 4 মাসের বেশি হয়ে গেছে। নিলয় এখানে থাকে তা কেউ জানে না। এসেই একটি নতুন গ্যাং করেছে। যখন ভালো হতে চেয়েছিল নিলয়, তখন মানুষগুলো কেমন এড়িয়ে চলতো তাকে, আর যখন গ্যাং খুলল তখন সবাই কেমন যেন কাছে চলে আসা শুরু করে। আসলে গ্যাংয়ে টাকা ছাড়তেই সবাই কেমন আপন হয়ে যায়, আর এরা এতটাই আপন হয় যে বিশ্বাস নিয়ে খেলা করে না। এরা এদিক দিয়ে ভালোই, অথচ যাকে ভালোবেসে কাছে টানতে চাওয়া হয় সেই বিশ্বাস নিয়ে খেলা করে। নিলয় চুপচাপ ব্যালকনিতে দাঁড়িয়ে আছে, আর যখনই সে চুপ থাকে তখনই ওর মনে পড়ে সৎ মায়ের কথা আর নেহার কথা। ওর তখন মনে হয় সব কিছু তছনছ করে দিতে। নিলয় একটি খুলেছে গ্যাং, এর নাম দিয়েছে মাস্তান দ্য কিলার্স। নিলয় অপেক্ষা করছে, সে দাঁড়িয়ে আছে ওর মতো করে। নেহার অপেক্ষাতে সে চেয়ে আছে সামনের দিকে, হাতে সিগারেট। আজ কতদিন পর নেহাকে দেখবে সে। নেহাও যে তাকে দেখবে সেটা কল্পনা করবে না। নেহাও যে তাকে দেখবে সেটা কল্পনাও করবে না নিশ্চয়ই। সেই পুরনো মুখ, পুরনো অভিনয়ের মেয়ে নেহা, পুরনো হাসি। তবে নিলয় আজ এসেছে অন্য রূপে, কারণ এখন যদি নেহা তাকে চিনে ফেলে তাহলে খেলাটাই তো শেষ, তাহলে খেলাটাই তো হবে না। নিলয় নেহাকে নিয়ে খেলবে বিশ্বাস ও ভালোবাসা নামক মৃত্যুর গেম, যেটাতে বুঝিয়ে দেবে মানসিক যন্ত্রণা কাকে বলে। ল্যাম্পপোস্টের নিচে দাঁড়িয়ে আছে নিলয়, গায়ে কালো কোট, মুখে কিছুটা দাড়ি, একটা গোঁফ। দূর থেকেই দেখলো
নেহা পুলিশের জিপ থেকে নামলো। নেহা কালো রঙের একটি শার্ট পরা, জিন্স প্যান্টের হাঁটুতে ছেঁড়া ছেঁড়া স্টাইল। ল্যাম্পপোস্টের মৃদু আলোতে হাঁটুর ভিতরের অংশটা কেমন যেন স্পষ্ট বোঝা যাচ্ছে। নেহা গাড়ি থেকে নেমে কোনো দিকে তাকালো না। পুলিশ ফোর্সদেরকে পজিশন মতো দাঁড়াতে বলল। নেহা সহ কয়েকজন পুলিশ একটা গলির মধ্যে ঢুকলো। গলিটা বেশ অন্ধকার। নিলয় দূরে ল্যাম্পপোস্টের নিচে বসে আছে। নেহাদেরকে গলির মধ্যে ঢুকতে দেখে সে এক পৈশাচিক হাসি দিল, কারণ নেহা যাকে ধরার মিশনে এসেছিল নিলয় তাকে আগেই মেরে দিয়ে ফেলে রেখে এসেছে ওই গলির মধ্যে। নিলয় জানতো এখানে নেহা কাকে ধরতে আসছে, কারণ নেহার পেছনে নিলয়দের লোকের সব সময় নজর ছিল। নেহা এগিয়ে যায় গলির মধ্যে। একটু উঁচু জায়গাতে রক্তাক্ত একটি শরীর দেখতে পেল। তাড়াতাড়ি এগিয়ে যায় ওরা সেখানে। যে দেখে একটি লাশ। যাকে তারা ধরতে এসেছে তার লাশ সেখানে বীভৎসভাবে খুন হয়ে পড়ে আছে। নেহা লাশের দিকে তাকিয়ে চলে আসবে, তখনই দেখলো লাশের পাশে কিছু একটা লেখা। ভালো মতো টর্চের আলো ফেলে দেখে সেখানে লেখা, ওয়েলকাম মাই নিউ গ্যাং সিটি, মাস্তান দ্য কিলার্স। নেহা চমকে ওঠে। এভাবে কেউ কখনো খুন করেনি, আর খুনের শেষে লেখাও কখনো পায়নি নেহা। নেহা তাড়াতাড়ি সেখান থেকেই বের হয়ে আসলো। মনে মনে নেহা অনেক কিছুই ভাবছে। কে খুন করেছে আর কেন খুন করেছে? নেহার সাথে কি খুনির আগেই শত্রুতা আছে? খুনি কিভাবে জানলো নেহা কাউকে ধরতে আসছে? তবে কি নেহার সে পুরনো শত্রু? নেহা মনে মনে অনেক কিছুই ভেবে চলেছে। কিছুক্ষণের জন্য মাথা থেকে এসব ঝেড়ে ফেলে দেয়। নেহা চারদিকে একবার তাকালো। দূরে কাউকে বসে থাকতে দেখেও, মানে নিলয়কে দূরে বসে থাকতে দেখলো। নেহা এগিয়ে যায় সেদিকে। নিলয় বসা থেকে উঠে দাঁড়ায়। নেহা মাথা থেকে পা অবধি ভালো করে দেখে নিল তার। এই যে শুনুন, জি। আপনি কখন থেকে এখানে আছেন? কেন বলুন তো? এখানে একটা খুন হয়েছে, আপনি কি দেখেছেন? হুম। কে কে খুন করেছে? তা ঠিক জানি না, তবে যাওয়ার সময় ওদের গ্যাংয়ের একজন নিলয় বলে ডাকছিল, ব্যাস এইটুকুই শুনেছি। নিলয়? জি। নাম কি আপনার? সাইকো। মানে? নিলয় এতক্ষণ কণ্ঠ পাল্টে কথা বলছে। ওর কাছে ভয়েস চেঞ্জার একটি উন্নত মানের ডিভাইস আছে, যা মাথার পেছনে টিপ আকারে আছে। নিলয় যা বলবে এখন তার রিয়েল ভয়েস থেকে চেঞ্জ হয়ে বের হবে। মুখে দাড়ি, গোঁফ, মাথায় লম্বা চুল থাকায় নেহা নিলয়কে চিনতে পারছে না। তবে নিলয় আর কিছু না বলে নেহার দিকে তাকালো। নেহা অবাক হয়ে নিলয়ের দিকে তাকিয়ে আছে। কিছু না বলে সেখান থেকে চলে আসলো নিলয়। মনে মনে নিলয় হাসতে থাকে। নিলয়ের চলে যাওয়ার দিকে নেহা তাকিয়ে আছে। নেহা মনে মনে ভাবছে, কে ছেলেটা? এমন রহস্যময় কথা কেন বলল? আর নিলয় কোথায়? সে এখানে কিভাবে এলো? 1 বছর আগেই তো তাকে প্ল্যানিং করে ধরেছিলাম। এরপর প্রমাণের অভাবে তাকে ছেড়ে দিতে হয়েছে। এরপর তো তাকে দেখা যায়নি, কিন্তু এবার আর তাকে বাঁচিয়ে রাখবো না। নিলয় সেই সুযোগ পাবে না, তার আগেই তাকে পাঠিয়ে দেব ওপারে। নিলয় প্যান্টের 2 পকেটে হাত গুজে শুনশান রাস্তা দিয়ে হাঁটছে। সে সামনের দিকে তাকিয়ে হেঁটে যাচ্ছে। তখনই দেখলো পাশ দিয়ে নেহার জিপ গাড়িটা চলে যাচ্ছে। নেহা গাড়ির জানালা দিয়ে মুখ বের করে একবার ছদ্মবেশী নিলয়কে দেখলো। নেহার জিপ দূরে যেতেই করে চিৎকার করে হেসে উঠল নিলয়। এই হাসিটা ছিল পৈশাচিক হাসি। এই যে নীল সাহেব। সকালে উদীয়মান সূর্য এখনো পূর্ব আকাশে ওঠেনি। চারদিকে হালকা কুয়াশাতে ঢেকে আছে। এ যেন জানান দিচ্ছে শীত আসতে আর দেরি নেই। সকালে হুট করেই ঘুম ভেঙে যাওয়াতে ছাদে উঠে পায়চারি করছে নিলয়। রাতে ঠিকমতো ঘুমাতে পারেনি ও, কারণ নেহার প্রতি ওর চাপা রাগ ঘুমাতে দেয়নি। যখন সে ঘুমিয়ে পড়ে তখন নেহাকে নিয়েই রাগের স্বপ্নে ভোরের দিকে ঘুম ভেঙে যায়। তাই সে ছাদে এসে পায়চারি করছে। তখনই সেখানে মিমি এসে উপরের কথাটি বলল। কি হলো মিস্টার? কিছু না। এত সকাল সকাল ছাদে কি? এমনি। আচ্ছা, একটা প্রশ্ন করি। হুম। তোমার জিএফ আছে? নিলয় প্রশ্নটি শুনে মিমির দিকে তাকালো। মিমি হাসি হাসি মুখে নিলয়ের দিকে তাকিয়ে আছে। সকালের রেশ এখনো প্রকৃতির মাঝে বিশালতা ছড়িয়ে আছে। মিমির ফর্সা সুন্দর গাল প্রকৃতির সাথে যেন বেশ মানিয়ে
আরও বেশি সৌন্দর্যতা প্রকাশ করছে। কিন্তু নিলয় এসবে পাত্তা দিল না। সে তার মুখটা যথাসম্ভব গম্ভীর করে চেয়ে রইল মিমির দিকে। মিমি একটু নার্ভাস হয়ে বলল, না মানে মনে হলো আর কি তোমার জিএফ আছে। আচ্ছা তুমি কি করো? নিলয় কোনো জবাব দিল না মিমির প্রশ্নের। সে মিমির পাশ থেকে চলে এসে ছাদের কোণারে এসে দাঁড়ালো। মিমিও দেরি করে না, সাথে সাথে নিলয়ের পাশে এসে দাঁড়ালো। নিলয় বিরক্ত হয়ে তাকায়, কিন্তু মিমি পাত্তা না দিয়ে প্রশ্ন করল, কি হলো বলো। কাজ করি। কি কাজ? মানুষ খুন করার কাজ। হাসছো কেন? তুমি মানুষ খুন করো এটা বিশ্বাস করতে হবে? ওরে তোমাকে দেখে মনে হয় না তুমি কারোর সাথে জোর গলাতে কথা বলতে পারো, আর তুমি নাকি মানুষ খুন করো। শোনো ছেলে, আমি মেয়ে তবে বোকা না, আর গাধিও না, বুঝলে? কেন আমি পারি না খুন করতে? না পারো না। তোমার মতো বোকাশোকা টাইপ দেখতে ছেলে খালি কথা বলে, কিন্তু এমন কাজ কখনোই পারবে না করতে। আর তুমি তো পারবেই না কোনোদিন। বলি খুন করতে পিস্তল লাগে, সেটার জন্য ট্রিগারে চাপ দিতে হয়। হাস্যকর। মিমির থেকে কথাটি শুনে নিলয় মুচকি এসে উঠল। প্রথমবার নিলয় তার নিজের হাসিতে কেমন যেন মজা পাচ্ছে। মিমি অবাক হয়ে তাকিয়ে আছে নিলয়ের এমন হাসিময় মুখ দেখে। মুখের দিকে। কেন হাসছে ও? কি এমন বলল মিমি? মিমি মাথা চুলকে কথাগুলো ভাবছে। তবে নিলয় মনে মনে বলল, আমি যে কতটা ভয়ঙ্কর সেটা তো জানো না। জানলে তোমার হাসিও বন্ধ হয়ে যাবে। আমাকে পিস্তল চালানো শেখাচ্ছ তুমি? নিলয় আর কিছু না বলে সেখান থেকে রুমে চলে আসলো। মিমি পেছন থেকে কয়েকবার ডাকলো নিলয়কে, কিন্তু নিলয় আর ঘুরেই তাকালো না। সে না থেকে সোজা নিজের রুমে বিছানায় এসে বসলো। ওর মাথায় শুধু একটাই চিন্তা, নেহাকে মারতেই হবে। নিলয় চাইলে সামনে যে তাকে গুলি করে মেরে দিতে পারে। তাকে মারার জন্য পিস্তলের একটা গুলিই যথেষ্ট। কিন্তু নিলয় যে তাকে একটা গুলিতে মারবে না, মারবে পিস্তলের সব কয়টা গুলি দিয়ে, আর অনেক বেশি যন্ত্রণা দিয়ে। তিলে তিলে নেহাকে মারবে। সেদিন রাতের বেলা নিলয় বড় রাস্তার পাঁচিলের উপর বসে আছে। নিলয় জানে এ সময় এই রাস্তা দিয়ে নেহা একাই বাসায় যাবে। নেহা একটি কাজের জন্য শহরের বাইরে গিয়েছিল। ফিরতে ওর রাত হয়ে গেছে, আর নিলয় সেজন্য নেহার ফেরার রাস্তার আগেই এসে বসেছে। রাস্তাটি মিমিদের বাড়ি থেকে অনেকখানি দূর। চারদিকে নীরবতা, মাঝে মাঝে গাড়ি চলার শব্দ শোনা যাচ্ছে। নিলয় ডান পাশের সামনের রাস্তায় তাকালো। দূর থেকে নিলয় দেখে নেহার গাড়ি আসছে। নিলয় রাগী দৃষ্টিতে তাকায়, তবে নিজেকে কন্ট্রোল করে, কারণ এখনই তো নেহার সাথে মাইন্ড গেম খেলার সময়। নেহা পাশ কাটিয়ে চলে যাচ্ছে। নিলয়কে যখনই ক্রস করবে তখনই নেহা ক্রসে ব্রেক করলো, কারণ পাঁচিলের ওপর ওর 1 বছর আগের পরিচিত মুখটা দেখতে পেল। নিলয় বসে আছে। নেহা তাড়াতাড়ি গাড়ি থেকে নামলো। নিলয় এগিয়ে যায় নেহার সামনে। নিলয় নেহার গাড়ির দিকের উপর বসলো। নেহা, তুমি? ভয় পাচ্ছ? না, ভয় পাবো কেন? গুড। চলো একটু হাঁটতে হাঁটতে কথা বলি। মেরে ফেলবে আমাকে? চলো হাঁটি। ওকে বলো। কেমন আছো? কোথায় থাকছো? কেন, পুলিশ নিয়ে যাবে নাকি? নিলয়, তোমাকে একটা কথা বলি। অবশ্যই। আমি তোমাকে সত্যিই ভালোবাসি। একসময় মনে হয়েছে তোমার প্রতি অন্যায় করেছি, আর এই অন্যায় বোধ থেকে তোমাকে অনেক বেশি ভালোবেসে ফেলেছি। নিলয় এবার নিজেই চমকে উঠল। নেহার মুখের দিকে তাকালো ও। নেহা নিলয়ের দিকে অপলক চেয়ে আছে, তবে নেহার মুখে লেগে আছে এক ছলনার ফাঁদ। এটা যে নেহার মাইন্ড গেম তা নিলয় নেহার চাহনি দেখেই বুঝতে পেরেছে। কিন্তু নিলয় আর সে ভুল করবে না। যে ফাঁদে আগে পা দিয়েছে ও একবার, কিন্তু এবার না। নিলয় বলল, তাই নাকি? সত্যি নিলয়, আমি তোমাকে ভালোবাসি। ঠাস, ছি, তোমার লজ্জা করে না এমন মিথ্যা কথা বলতে? তুমি কি ভুলে গেছো আগের কথাগুলো? না, ভুলিনি। আমি যা করেছি সেটা দায়িত্ব ছিল। আমি তোমাকে সত্যিই ভালোবাসি। দায়িত্ব? ভালোবাসা? ফাঁসি থেকে বেঁচে আসছি। যদি ফাঁসি হতো তাহলে ভালোবাসা কই থাকতো? আমি বের হয়েছি তোমার ভালোবাসায় না, বের হয়েছি আমার ক্ষমতায়। এখন ভালোবাসা দেখাচ্ছ? হাস্যকর।
তুমি ভুল বুঝছো। ইহিহি, তো তোমার আংটি পরানো হাজবেন্ডের কি খবর? এবার নেহা চমকে উঠল, আরো অবাক হয়ে তাকালো নিলয়ের দিকে সে, কারণ কদিন আগে ওর বিয়ের আংটি পরিয়ে গেছে ছেলেপক্ষ। নিলয় ছেলেটাকে কবে বিয়ে, কবে আসছিল আংটি পরাতে সব খবর জানে। নেহার অবাক হওয়া মুখটির দিকে তাকিয়ে নিলয় মুচকি হাসল। তুমি জানো কিভাবে? হাহাহা, বেঁচে গেলে তোমার জন্য পিস্তলটা রেখে আসলাম, না হলে ভালোবাসি আবার বলার সাথে সাথেই তোমাকে এখানেই খুন করতাম। আর শোনো, আজ থেকে এই ঢাকা শহরে মাস্তানির গ্যাং হবে। দেখি তোমার কোন পুলিশ আমাকে থামাতে পারে। ভাবছো এখন আমাকে গুলি করে মেরে ফেলবে, সেটা পারবে না, কারণ তোমার ফিউচার হাজবেন্ডের উপর আমার লোকেরা নজর রাখছে। আমি না ফিরলে সেও কখনো ফিরবে না। নিলয় শোনো, দাঁড়াও। ঠাস! নিলয় আর দাঁড়ালো না, নেহার কথাও আর শুনলো না। সে নিজের মতো করে কথাগুলো বলে চলে যাওয়ার আগে নেহার গালে একটা জোরে থাপ্পড় দিয়ে আসলো। নেহা হাবলার মতো করে কেবল চেয়েই রইল নিলয়ের দিকে। নিলয় হেঁটে নেহার থেকে দূরে চলে আসলো। নেহাকে মারবে না সে, তবে মারার মতো করে রাখবে। মৃত্যু যন্ত্রণা সে উপভোগ করবে। নিলয় হেঁটে যাচ্ছে সামনের দিকে। মনে মনে সে বলল, সময় ফুরিয়ে যায়, থেমে যায় স্মৃতির চলন, প্রকৃতি পাল্টায়, থেকে যায় অতীতের বচন। কেউ পায়, কেউ হারায়, সময়ের বিবর্তনে পিছুটান ছাড়ায়। কেউ আসে, কেউ যায়, পরিবর্তনে সবকিছু পাল্টায়। নিলয় হাঁটতে থাকে। আজ ওর হাঁটার নেশা চেপেছে। একদিকে মিমির বচনভঙ্গি, আর একদিকে ছলনাময় নেহার আচরণ। নিলয় জানে না কি হতে যাচ্ছে, নেহাও বুঝতে পারছে না কি হবে। সবাই সবকিছু নিয়ে ব্যস্ত, শুধু পড়ে থাকে ভালোবাসা রাস্তায় নতুবা অবহেলায়। আকাশ দেখছো বুঝি? নিলয় ছাদে এসে দাঁড়িয়েছে, হাতে জ্বলন্ত সিগারেট। খানিকটা আগে সে নেহার সাথে দেখা করে এসেছে। নেহার ছলনাময়ী কথাগুলো নিলয় ভাবছে আর মনে মনে হাসছে। নিলয় আকাশের দিকে তাকালো। আকাশে আজও বিশাল চাঁদ উঠেছে। এক মনে সে আকাশ দেখছিল। তখনই সে মিমির বলা কথাটা শুনতে পেল। নিলয় সিগারেটে টান দিয়ে ধোঁয়াগুলো মিমির মুখের দিকে ছেড়ে দিয়ে বলল, আচ্ছা তুমি কি, হ্যাঁ বলো তো? আমি যখনই আসি তুমিও আসো, ব্যাপারটা কি? তোমাকে আমার খুব ভালো লাগে। মানে? মানে তুমি সবার থেকে আলাদা, সবার থেকে অন্যরকম। তোমার মাথা ভর্তি চুলে তোমাকে বোকা বোকা লাগে, তোমাকে রাগাতে ভালো লাগে, তাই আসি। আর আসবে না, আমি মোটেও বোকা না। ও মা, তাই? তা কি করো শুনি? বোকার মতোই তো কথা বলো। বুঝতে পারছো না তুমি? এই ছেলে শোনো, তুমি আমাকে যাই বলো না কেন, তোমাকে রাগাতে আমার বেশ লাগে। সো তুমি মানা করলেও আসবো। ধ্যাত। নিলয় মিমির দিকে তাকালো। মিমির মুখে দুষ্টুমি ভরা হাসি। সে হাসিতে অন্যরকম কিছু আছে, যা নিলয়কে ভাবতে বাধ্য করলেও সে পাত্তা না দিয়ে সেখান থেকে চলে আসলো। রুমে এসে দরজাটা ঠাস করে লাগিয়ে দিল নিলয়। নেহা পুলিশ ফোর্সকে ইনফর্ম করে দেয়, সবাইকে রেডি থাকতে বলে, কারণ নিলয় যে কোনো সময় পুলিশদের ওপর অ্যাটাক করতে পারে। আর নিলয়দের লোক সব সময় পুলিশদের উপর নজর রাখছে, কিন্তু কে বা কারা নেহা তা খুঁজে বের করতে পারছে না। এদিকে মিমি ছাদে দাঁড়িয়ে আকাশ দেখতে থাকে। মিমির কাছে নিলয়কে সবার থেকে অনেক বেশি আলাদা মনে হয়। ছেলেটা বেশ চুপচাপ, একা থাকতে বেশি পছন্দ করে, যা মিমির খুব পছন্দের। মিমিও একা থাকে, সে কেবল নিলয়ের সাথে ছাড়া কারো সাথেই কথা বলে না। রুমের মধ্যে দরজা আটকে বসে থাকে। ছাদে এসে শুধুমাত্র নিলয়কে একটু জ্বালায়, আর অপরদিকে নিলয় রুমে এসে বসলো। আজ বাবার কথা মনে পড়ছে খুব, আর মনে পড়ছে বিষাক্ত নারী রূপীদের মুখগুলো, যারা বাইরে থেকে কত পবিত্র কিন্তু ভিতরে বিষে ভরপুর। সৎ মাকে যখন বেলের দিয়ে গলার মাঝে টান দিয়েছিল নিলয়, সেদিন একটুও হাত কাঁপেনি ওর। ছুরি দিয়ে আঘাত করেছিল কয়েকবার, তবুও ভয় করেনি ওর। সেদিন নিলয়ের কোনো কষ্টও হয়নি। তবে নেহাকে বিশ্বাস করার পর নেহা নিলয়ের সাথে বিশ্বাস অনুভূতি নিয়ে খেলা করেছিল। সেদিন নিলয়ের কষ্ট হয়েছিল, সেদিন কেঁপে উঠেছিল নিলয়ের শরীর। তবে নেহা বেঁচে আছে, তাকে মারবে না নিলয়। নিলয় মারবে তার অহংকারকে। পরের দিন নিলয়ের কাছে ফোন এসেছে সকাল থেকে অনেকবার। নেহা যে পুলিশ ফোর্স রেডি করেছে তা নিলয় আগে থেকেই খবর পেয়েছিল।
নিলয় যেদিন শহর ছেড়ে চলে আসে তার 2 দিন পরে নেহা অর্কের লাশ খুঁজে পায়। অর্কের লাশের পাশে রক্ত দিয়ে নিলয় লিখে এসেছিল, দেখা হবে। নিলয় এত ভয়ঙ্কর হয়ে দেখা দেবে নেহার ধারণার বাইরে ছিল। নিলয় বিকালে ছাদে বসে আছে, পা ঝুলিয়ে সে 10তলা বিল্ডিংয়ের কিনারে বসে সিগারেট খাচ্ছে। তখনই মিমি এসে পাশে বসে দাঁড়ালো। নিলয় ঘুরে একবার তাকায়। মিমি বলা শুরু করে, এই যে নীল দেখো, আগামী 3 দিন পর সেরা পুলিশের লোক নেহা আহমেদের বিয়ে। মিমির থেকে কথাটি শুনেই উঠে ছাদের মধ্যে লাফ দিল নিলয়। তাড়াতাড়ি মিমির হাত থেকে পত্রিকাটা টেনে নিয়ে পড়তে লাগলো ও। হেডলাইনে বড় বড় করে লেখা আছে কথাটি। কিঞ্চিত হেসে উঠল নিলয়, তবে সেই হাসিটা মিমির কাছে ধরা পড়েছে। মিমি প্রশ্ন করল, কি ব্যাপার, তুমি হাসছো কেন? আর এভাবে পত্রিকা কেন নিলে? তুমি নেহাকে চেনো নাকি? একটা কাজে ওনার সাথে পরিচয় হয়েছিল, কিন্তু তেমন উপকার হয়নি, তাই চিনি। এখন বলো, হাসলা কেন? বুঝবে না। আমাকে বুঝিয়ে বলো। কাল বলবো। নিলয় আর কিছু না বলেই চলে আসলো মিমির থেকে। মিমি নিলয়ের এমন উত্তেজিত ভাবসাব দেখে অবাক হয়। নিলয় ওদের বাড়ি থেকে বের হয়ে ওর গ্যাংয়ের সবাইকে কল দিল। মাসুম ফোন রিসিভ করে মাসুমকে বলল, এখনই সবাই যেখানে আছিস সেখান থেকে বের হ, কোনো এক জায়গায় দেখা কর। নেহা বিয়ে করতে যাচ্ছে, আমি ওর বিয়েটা হতে দেব না। বাইক স্টার্ট দেয় নিলয়। কোনো এক গোপন জায়গাতে দেখা করে সব প্ল্যান করে নিল ওরা। প্ল্যান সব ঠিক আছে, খেলায় মজা তো হবে নেহার বিয়ের দিনেই। তবে নিলয় সিদ্ধান্ত নিয়েছে মিমিদের বাড়ি থেকে চলে আসতে হবে এইবার, কারণ নিলয়ের কাছে সময় যে আর নেই। কিন্তু মিমির কথা মনে পড়তেই নিলয়ের মনটা কেমন করে উঠল, কেন জানে না তা। মিমির মুখটা বারবার মনে পড়তে লাগলো। 2 দিন পর কাল নেহার বিয়ে। নিলয় মিমিদের ছাদে দাঁড়িয়ে ভাবছে পুরনো কিছু কথা। ঠিক সেই সময় মিমি এসে নিলয়ের পাশে দাঁড়ালো। নিলয় ঘুরে একবার মিমির দিকে তাকালো, কিন্তু মিমি আজ প্রকৃতি দেখতে ব্যস্ত। নিলয়ের দিকে একবারও তাকালো না। তবে নিলয় বলল, কেমন আছো? গতদিন কি বলতে চেয়েছিলে? মনে আছে। তো বলো। চুপ করে দাঁড়িয়ে থাকলো নিলয়। মিমি নিলয়ের দিকে তাকালো না। তবে নিলয় একবার মিমির দিকে তাকালো। মিমি তখন অন্যদিকে তাকিয়ে আছে। চারদিক নীরবতা। নীরবতা ভেঙে নিলয় বলল, আমি যখন ইন্টারে পড়ি তখন আমি আমার সৎ মাকে খুন করি, কারণ ওই মহিলা আমার বাবাকে খুন করে। সে ছিল অহংকারী আর লোভী, শুধুমাত্র পরকীয়ার জন্য আমার ভালো বাবাকে সে খুন করে। এটা দেখে আমিও তাকে খুন করি। এরপর শুরু হয় আমার মাস্তানি জীবন। বিশ্বাস করো, আমি নিরাপরাধ কাউকে খুন করতাম না, করতাম সমাজের কিছু খারাপ মানুষদের। এইভাবে চলে 2 বছর। কিন্তু নিজেকে পরিবর্তন করার সিদ্ধান্ত নেই। ভেবেছিলাম ভালো মানুষ হব, সমাজে আর 10টা ভালো মানুষের মতো থাকবো। কিন্তু কি? কিন্তু আরও একটি মেয়ের জন্য হতে পারিনি। নিজের শহর ছেড়ে চলে আসি ঢাকাতে। এখানে এসে নতুন করে সব কিছু শুরু করি। তখনই নেহা নামের কেউ একজন আমার জীবনে আসে, যাকে তুমি খুব ভালো করে চেনো। সে আমাকে ভালোবাসি বলতো। আমি তাকে বিশ্বাস করে সব কিছু বলেছিলাম, কিন্তু সে ছিল পুলিশ। তখনই আমাকে ধরে দেয়। তবে জেল থেকে আমি বেরিয়ে আসি। বের হয়ে আমার একজন বিশ্বস্ত লোককে খুন করি, কারণ সে আমার সাথে বেইমানি করেছিল। তারপর তোমাদের এখানে আসি। শুরু হয় আবার মাস্তানি জীবন। আমি বোকা না, এই সমাজের কাছে আমি মাস্তান, একটা খারাপ ছেলে। তোমাকে সব বলছি, তবে ভেবো না, বিশ্বাস করে বলছি। চাইলে সবার কাছে আমার ব্যাপারে বলে দিও, কারণ আজই শেষ দিন এখানে থাকার। আমি একটু পরেই চলে যাব। তোমাকে কষ্ট দিয়ে থাকলে মাফ করে দিও। তোমাকে এড়িয়ে চলার কারণটা হলো আমি মাস্তান। এখন নিশ্চয়ই বুঝতে পারছো কেন তোমাকে এড়িয়ে চলতাম। নিলয় কথাগুলো বলে চুপ করে দাঁড়িয়ে রইল। নিলয় মিমির দিকে তাকালো। সে কাঁদছে। নিলয়ের দিকে কান্না ভরা চোখে তাকিয়ে আছে। নিলয় কান্নার কারণ জানতে চাওয়ার আগেই মিমি বলল, যেও না তুমি নীল। কেন? একটা গল্প শুনবে? হ্যাঁ বলো। তুমি না বলতে তুমি যখনই চাঁদে আসো তখনই আমি কেন আসি, আর এসেই তোমাকে কেন জ্বালাই? আসলে তুমি সবার থেকে আলাদা। একটা গল্প শোনো,
সবার মতো আমারও সুখের জীবন ছিল। বাবা মা নিয়ে ভালোই ছিলাম আমি। রোজ কলেজে যেতাম আর আসতাম, কিন্তু কয়েকটা ছেলে আমাকে রোজ জ্বালাতো। একদিন কলেজের অনুষ্ঠান হওয়াতে বাসায় আসতে সন্ধ্যা হয়ে যায়। বড় রাস্তাতে আসতেই ওই ছেলেটা বলে, মানে আতিক ওর নাম। কি ব্যাপার মিমি, তুমি এ সময়? তো ভালোবাসি মিমি, তুমি বাসো না? পথ ছাড়ুন। সেদিন সে পথ ছাড়েনি, আমাকে সে ওই দিন জোর করে তুলে নিয়ে যায়, একটা অন্ধকার গলিতে নিয়ে যায়। আমাকে সে জোর করে কি? ধর্ষণ করে। তারপর থেকে আমি ধর্ষিতা। এই সমাজের চোখে আমি একজন ধর্ষিতা। কেউ আমার পাশে থাকেনি, এমনকি আমার বাবা মাও না। তখনই চিনে নিয়েছিলাম এই সমাজকে। এই সমাজের ভদ্ররূপী মানুষগুলো ধর্ষিতাকে ঘৃণা করে, ধর্ষককে না। আমার কি দোষ ছিল বলো? আমি তো তার বাজে প্রস্তাবে রাজি হইনি, আর তাতেই মিমির কথা শুনে চমকে উঠল নিলয়। বলে কি সে? এত সুন্দর একটা মেয়ের সাথে এত কিছু হয়েছে। কখন যে কেঁদে উঠল নিলয় সে টেরেই পায়নি। সবাই জানে ছেলেদের কাঁদতে নেই, কিন্তু আজ না কেঁদে পারল না নিলয়। চোখের পানি মুছে বলল, ছেলেটার পুরো পরিচয় বলো। কোন ছেলেটার? যে ছেলেটা তোমার সাথে খারাপ কাজ করেছে তার। কেন? তার আর দরকার হবে না। শুনেছি সে কদিন আগে খুন হয়েছে, একটা গলির মধ্যে ফেলে রেখেছিল কেউ তাকে। নিলয় কথাটি শুনে আবারও চমকে উঠল। তার মানে নেহা কয়দিন আগে যাকে ধরতে গিয়েছিল তাকে আগেই নিলয় খুন করে দিয়েছিল। নিলয় মিমির মুখের দিকে তাকিয়ে জোরে হেসে উঠল। নিলয় হাসতে হাসতে বলল, পাপীদের শাস্তি এভাবেই হয়। মানে ওই ছেলেকে আমি খুন করেছিলাম। এখানে এসে প্রথমবার কাউকে মারি, আর সেটা ওই আতিক ছিল। কি? হি হি হি। নিলয় আর কিছু না বলেই এবার মিমির থেকে চলে আসলো নিজের রুমে। বালিশের নিচে থাকা পিস্তলটি কোমরে গুজে নিল। ফুলগুলি লোড করাই আছে। ওদিকে মিমি ভাবছে, নিলয় কি সত্যি চলে যাবে? কেন যাবে? মানুষের জীবন এমন কেন হয়? নিলয় তাকে অবহেলা করে চলে যাচ্ছে না। নিলয়ের অনিশ্চিত জীবন, সে জীবনেও কাউকে জড়াতে চায় না। পরের দিন আজ নেহার বিয়ে। চারদিকে সন্ধ্যা ঘনিয়ে এসেছে। মিমিদের বাড়ি ছেড়ে এখন চলে এসেছে নিলয়। বাড়ির সামনে এসে দাঁড়ালো ও। একটি কালো রঙের গাড়ি এসে থেমেছে নিলয়ের সামনে। নিলয় গাড়িতে ওঠার আগে একবার মিমির রুমের দিকে তাকালো। ব্যালকনিতে দাঁড়িয়ে আছে মিমি। নিলয় মনে মনে মিমিকে দেখে ভাবলো, হয়তো তার পাশে দাঁড়ানোর মতো কেউ নেই। কিন্তু নিলয় যে নিরুপায়। মিমি একদৃষ্টিতে তাকিয়ে আছে নিলয়ের দিকে। ওর চোখের কোণাতে জল এসে জমা হয়েছে। নিলয় আর দেরি করে না, নেহার উদ্দেশ্যে চলে আসলো সেখান থেকে। নেহাদের বাড়িতে আসলো সোজা। বাড়ির সামনে অনেকগুলো পুলিশ দাঁড়িয়ে আছে। নিলয় মনে মনে হাসলো। ঢাকাতে যত গ্যাং ছিল সবাইকে নিলয় বলেছে এই পুলিশ যেন একটাও দাঁড়িয়ে না থাকতে পারে। মানে নিলয় অর্ডার করা মাত্রই স্নাইপার দিয়ে সবাইকে মেরে ফেলা হবে। নিলয় গাড়ি থেকে নামতেই পুলিশগুলো নিলয়ের দিকে এগিয়ে আসতে থাকে। নিলয় ইশারায় অর্ডার দেয়, সাথে সাথেই সাইলেন্সার লাগানো স্নাইপারের গুলিতে সবাই মাটিতে পড়ে যেতে থাকে। কারো মাথায় কারো বুকে এসে গুলি লাগা শুরু করেছে। নিলয়ের গ্যাংয়ের ছেলেরা কথা মতো কাজ করেছে। বাড়ির মধ্যে বিয়ের কাজ চলছে, বাইরে কারো খেয়াল নেই কি হয়েছে বা হচ্ছে সে ব্যাপারে। নিলয়ের এখন রাস্তা পরিষ্কার, তবে আরেকটু অপেক্ষা, তারপরেই সব নিলয়ের ইচ্ছে মতোই কাজ করবে। নিলয় নেহার বাড়ির সামনে গাড়ির উপর বসে আছে, হাতে পিস্তল। একটি সিগারেট জ্বালালো ও। ওইদিকে বাড়ির মধ্যে নেহা বেশ আরামেই বিয়ের কাজ সম্পন্ন করল। নেহা সহ বরেরা সবাই বাইরে আসা শুরু করে। বাড়ির উঠানে নেহা যখন গাড়িতে উঠতে যাবে তখনই নিলয় বাড়ির মধ্যে আসলো। নেহা। তুমি? পুলিশ? হাহা, কেউ নেই, সবাইকে মেরে দিয়েছি। বাইরে লাশ পড়ে আছে। কেন এসেছো তুমি? নেহার বিয়ে হচ্ছে রকির সাথে। রকির দিকে তাকিয়ে নিলয় আরো বেশি হাসলো। ও কোনো কথা না বলে কোমরে থাকা পিস্তলটি হাতে নেয়। নেহার পায়ের দিকে তাক করে ডান পায়ে গুলি করলো। নেহা ও মা গো বলেই গাড়ির সাথে হেলান দিয়ে নিচে পড়ে গেল। কেউ যদি নেহাকে এখন টাচ করে আর আমার কাছে আসে, তাকেই মেরে ফেলবো। কেউ আর সামনে আসলো না।
তখনই আরেকটা গুলি করলো নিলয়। নেহার বা পায়ে গুলিটা যেয়ে লাগলো। নেহা চিৎকার করে ওঠে। নিলয় রকির দিকে পিস্তল তাক করে। রকি কিছু বলার আগেই রকির হাতে গুলি করলো নিলয়। সে পিস্তল সামনে ধরে বলল, নেহা, চাইলে মেরে ফেলতে পারি তোকে, সবাইকে, কিন্তু মারবো না তোকে। তুই যতদিন বেঁচে থাকবি ততদিনই আমার কথা মনে পড়বে। তোর স্বামী তোকে অবহেলাতেই রাখবে। পঙ্গু বলে যখন তোকে ডাকবে তখন আমার কথা মনে পড়বে। এটা হলো বিশ্বাস নিয়ে খেলার শাস্তি। আর হ্যাঁ, পারলে তোর পুলিশকে বলিস আমাকে ধরে আনতে। আর কিছু বলল না নিলয়। পিস্তলটি রকির হাতের কাছে ফেলে চলে আসলো তাড়াতাড়ি সেখান থেকে। সবাই নেহাকে হসপিটালে নিয়ে যেতে লাগলো। নিলয় বাড়ি থেকে বের হয়। আজ শান্তি লাগছে খুব নিলয়ের। নিলয় গাড়িতে বসেই ভেবে নিল, আজ ছাড়তে হবে এ শহর, ছাড়তে হবে গ্যাং, চলে যাবে অন্য শহরে, যেখানে থাকবে বিশ্বাসের দাম, থাকবে না রক্তের খেলা। নিলয় মিমিদের বাড়ির মধ্যে ঢুকলো। নিলয় তাড়াতাড়ি ছাদে এসে পৌঁছালো। নিলয় জানে মিমি এখনো সেই ছাদেই দাঁড়িয়ে আছে। নিলয় ছাদে আসলো। নিলয় যেখানে এসে দাঁড়াতো মিমি সেখানে দাঁড়িয়ে আছে। পেছন থেকে নিলয় মিমিকে ডাক দেয়। মিমি, চমকে ওঠে নিলয়ের দিকে তাকালো সে। চলো। কোথায়? জানি না, তবে এই ভদ্ররূপী সমাজের থেকে অনেক দূরে, যেখানে বাস করব আমি আর তুমি, ভালোবেসে থাকবো দুজন একাত্মের মাঝে, বুনবো কিছু ভালোবাসার স্বপ্ন, যে স্বপ্নে থাকবে শুধুই পবিত্রতা। বউ হয়ে থাকবে আমার পাশে সারা জীবন। নীল, আমি যে তো তাতে কি? তুমি কি মানুষ না? অপবিত্র তারাই যারা বিশ্বাস নিয়ে খেলা করে। তুমি মোটেও অপবিত্র না। তোমার মনে নেই কোনো ছলনার দাগ? নাকি তুমি আমার সাথে যেতে চাইছো না আমি মাস্তানি করি বলে? নিলয় মিমির হাত ধরে টেনে নেয় নিজের কাছে। সিঁড়ি ভেঙে নিচে নামে ওরা। কোনো দিকে না তাকিয়ে গাড়িতে উঠে বসলো দুজন। ওরা যাচ্ছে অজানা উদ্দেশ্যে, যেখানে জানবে না মানুষেরা ওদের কথা, জানবে না ওদের অতীত। পৃথিবীর মানুষ